আসসালামু আলাইকুম। এটা শুরু হওয়ার কথা 9টায়, এখন বাজে 9টা 16। লেট হওয়ার কারণ কি? আসসালামু আলাইকুম, কথা শোনা যাচ্ছে? হ্যালো। যাচ্ছে জি, না, শোনা শুরু যাচ্ছে। আর জি, কথা বলছি। জি, দুঃখিত আমাদের একটু মানে লেট হওয়ার জন্য। এখানে আসলে একটু টেকনিক্যাল কিছু কাজ করা হচ্ছিল। আশা করি এখন এই ক্লাসটা শুরু হবে। কি এটা? আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জিকে এর প্রথম ক্লাস নাকি? ওয়ালাইকুম আসসালাম, জি স্যার। জি স্যার। আপনারা কি কেউ জিকে অ্যানালাইসিসটা দেখেছিলেন আমাদের ক্যারিয়ার ম্যাপের? না জিকে এর স্যার। অ্যানালাইসিসটা দেখার সুযোগ হয়েছিল আপনাদের কারো? না স্যার। আচ্ছা, না স্যার। না সমস্যা স্যার, নেই। দেখা হয় নাই। জিকের প্রশ্ন বা পুরো ব্যাংকের প্রশ্ন যে প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিআইবিএম। বিআইবিএম বিগত যে জিকে পরীক্ষাগুলো হয়েছে বা ব্যাংক পরীক্ষাগুলো হয়েছে সেই ব্যাংক পরীক্ষা থেকে কি কি প্রশ্ন করেছে এবং আমাদের কি কি পড়তে হবে প্রথমে আমরা একটু এটা দেখে নিই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংকের পরীক্ষার জন্য জিকের জন্য যে টপিকটা এটা হচ্ছে জিওগ্রাফি। সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে জিওগ্রাফি থেকে। এবং দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ টপিক এটার সাথে সংযুক্ত, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টু ইম্পর্টেন্ট কান্ট্রিজ, গুরুত্বপূর্ণ দেশসমূহের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুরুত্বপূর্ণ দেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এটা ক্লাসটা আমরা দুইটা লেকচারে করব, একটা হচ্ছে লেকচার 1 এবং লেকচার 2। তাহলে ভূগোলের উপর এবং বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্যের উপর আমরা কয়টা লেকচার পাবো বলেন? লেকচার দুইটা। বিআইবিএম টোটাল 27টা প্রশ্ন করেছে এই টপিক থেকে। বিগত 10টা পরীক্ষায় 27টা প্রশ্ন হয়েছিল এই টপিকটা থেকে। তাহলে লেকচার 1 এবং লেকচার 2 এ আমরা পড়বো ভূগোল। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিআইবিএম যে জায়গা থেকে প্রশ্ন করে এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স। বাংলাদেশ অ্যাফেয়ার্স, বাংলাদেশ বিষয় বলি। স্যার, বোর্ড ক্লিয়ার না। বোর্ড ক্লিয়ার না? সবার কাছে কি? না, না স্যার, ক্লিয়ার আছে তো। ক্লিয়ার আছে স্যার, তো। স্যার ক্লিয়ার আছে স্যার, হয়তো বা নেট সমস্যা করতেছে ওইখানে। আচ্ছা, ক্লিয়ার যে আছে স্যার। আমার এখান থেকে যদি কথা ক্লিয়ার থাকে বা বোর্ড যদি একজনেও ক্লিয়ার পান তাহলে সবারই ক্লিয়ার থাকার কথা। বাংলাদেশ অ্যাফেয়ার্স এটার উপর আমরা ক্লাস করবো লেকচার নাম্বার 3 এ। বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি একটু বলি। বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কোনো শেষ নেই, বুঝতে পেরেছেন? আপনাদের যদি ক্লাসগুলো এভাবে হতো যে আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি, তাইলে বাংলাদেশ বিষয় বলি মোটামুটি ভাবে শেষ করা সম্ভব হতো। তবে বাংলাদেশ বিষয় বলি আসলে এর কোনো শেষ নেই। দেখা যায় 10-12টা ক্লাসেও বাংলাদেশ বিষয় বলি শেষ করা যায় না। সেখানে বাংলাদেশ বিষয়বলির উপর আমরা মোটামুটি একটা বা দুইটা লেকচার পাইতে পারি হায়েস্ট। তো সেখানে ব্যাংক পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। ব্যাংকের মধ্যে যেমন সংবিধান, সংবিধান খুব একটা গুরুত্বপূর্ণ টপিক ব্যাংকের জন্য না। তো বাংলাদেশ বিষয়গুলির মধ্যে সংবিধান নিয়ে সাধারণত বিসিএস এ দেখা যায় 3টা ক্লাস বা 4টা ক্লাস না হয়, সেখানে আমরা একটা ক্লাসের মধ্যেই পুরোটা শেষ করার চেষ্টা করব। তো বাংলাদেশ অ্যাফেয়ার্স এ লেকচার আমরা 3। বাংলাদেশ অ্যাফেয়ার্স আমরা কিভাবে পড়বো? যেমন বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের সীমা, বাংলাদেশের নদ নদী, বাংলাদেশের স্থলবন্দর সমূহ, বাংলাদেশের নদী বন্দর সমূহ, বাংলাদেশের বিমানবন্দর, বাংলাদেশের যে আহ বৃষ্টিপাত, বাংলাদেশের বৃষ্টিপাত সমূহ পড়বো, বাংলাদেশের বন জঙ্গল, বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের যে উপজাতি আছে সেই উপজাতিদের সম্পর্কে ইত্যাদি বিভিন্ন ছোট ছোট ভাগ করে ব্যাংক পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে ওইগুলো আলোচনা করব। এছাড়াও আমার ইচ্ছা ছিল এরকম ভাবে ক্লাসটা নেওয়া যে 64টা জেলা যেন আমি আলোচনা করতে পারি। আমরা যদি 64 জেলার গুরুত্বপূর্ণ স্থান, গুরুত্বপূর্ণ ব্যক্তি পড়ে ফেলি সেভাবেও আমরা পড়তে পারতাম। বাট আসলে 64টা জেলা কোনো সময় একটা ক্লাসে পড়ানো সম্ভব হয় না। তো আমরা গুরুত্বপূর্ণ 64টা জেলা থেকে বিবিধ প্রশ্নমালা আলোচনা করব। যেমন আগে যখন বগুড়া নিয়ে আমি আলোচনা করতাম, বগুড়া নিয়ে অনেকগুলো তথ্য দিতাম,
তবে এখন আমরা আলোচনা করলে মহাস্থানগড় কোথায় অবস্থিত, মহাস্থানগড় বগুড়ায় অবস্থিত, এইভাবে আলোচনা করব বিবিধ তথ্যের আকারে। বাংলাদেশ অ্যাফেয়ার্সটা ক্লিয়ার কিনা বলেন দেখি, কিভাবে পড়বো আমরা, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আশা করি এভাবে পড়লে আমরা মোটামুটি একটা ভালো বাংলাদেশ অ্যাফেয়ার্স এর আয়ত্ত করতে পারবো ব্যাংকের জন্য। আমাদের এর পরবর্তী লেকচারটা হচ্ছে ইউনাইটেড নেশনস, জাতিসংঘের উপর আমরা লেকচার 4 করব। আমাদের পূর্ণাঙ্গ একটা লেকচার থাকবে জাতিসংঘের উপর। সব পরীক্ষায় জাতিসংঘ থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমাম সময় আসে, কিছু কিছু সময় হয়তো মিস যায়। 5 নম্বর লেকচার আমাদের এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক, যেমন ওয়ার্ল্ড ব্যাংক আছে, আইএমএফ আছে, এডিবি আছে, এআইআইবি আছে, এনডিবি আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি আছে, ইত্যাদি। আর সংস্থারও শেষ নেই, অনেক গুরুত্বপূর্ণ সংস্থা এবং গুরুত্বপূর্ণ ব্যাংক। এটা আমরা পড়বো লেকচার নাম্বার 5-এ। ব্যাংকের সদর দপ্তর, সদস্য সংখ্যা, বাংলাদেশ কবে জয়েন করেছে, এই জাতীয় তথ্য আপনারা পাবেন। মহাসচিবের নাম, বিভিন্ন ব্যাংকের গুরুত্বপূর্ণ মহাসচিবের নাম। 6 নম্বর লেকচারটা হচ্ছে ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, জলবায়ু এবং পরিবেশ। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট, এটার সাথে আরেকটা টপিক যুক্ত আছে, কারণ ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট 2 ঘন্টা নেওয়ার মতো ক্লাস না, এটা 1 ঘন্টার মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়া যায়। এটার সাথে আমরা পড়বো হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমি, বাংলাদেশ এবং বৈশ্বিক অর্থনীতি। এই হচ্ছে আমাদের লেকচার নাম্বার 6। অনেক প্রশ্ন থাকে, ইভেন রিটেন পরীক্ষায় ফোকাস রাইটিংও আসে ক্লাইমেট নিয়ে, ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট, এনভায়রনমেন্ট, এগুলো নিয়ে ফোকাস রাইটিং আসে। তাহলে এটাও আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা বুঝতে পারবেন। পরবর্তী 7-এ আমরা কি পড়বো? লেকচার 7-এ, লেকচার 7 শুরু হবে বাংলাদেশের প্রাগৈতিহাসিক ইতিহাস, এনশিয়েন্ট টু মডার্ন হিস্ট্রি অফ বাংলাদেশ, মডার্ন হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা আমাদের লেকচার 7। লেকচার 7 খুবই গুরুত্বপূর্ণ একটা লেকচার। এই লেকচারের উপর আমরা ক্লাস পাবো মোট 2টা, কারণ আপনারা বুঝতেই পারছেন টপিক দেখে যে টপিকটা অনেক বড়। এটা তো আসলে 6টা ক্লাস নেওয়া যায় টপিকের উপর, তবে আমরা ব্যাংকের জন্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়বো 2টা ক্লাসের মধ্যে। এনশিয়েন্ট টু মডার্ন হিস্ট্রি অফ বাংলাদেশ, এখানে আমরা কি পড়বো? বাঙালি জাতির উদ্ভব, অরিজিন অফ দ্য বেঙ্গলি নেশন। বাঙালি জাতির উদ্ভব থেকে প্রশ্ন আসে, বাংলার জনপদ সমূহ থেকে প্রশ্ন আসে। বিভিন্ন জনপদ আছে, গৌড়, পুন্ড্র, বঙ্গ, সমতট, হরিকেল ইত্যাদি জনপদ। এই জনপদ গুলা যে শাসন করে, বিভিন্ন শাসক গোষ্ঠী সম্পর্কে আমরা জানবো। যেমন ভারত আগে তো বাংলাদেশ ভারত আলাদা ছিল না, মানে ভারতের প্রথম সম্রাট ধরা হয় কাকে, বা প্রথম রাজবংশের নাম কোনটি? ভারতের প্রথম রাজবংশের নাম মৌর্য রাজবংশ, যেটার প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি ছিলেন প্রথম সম্রাট ভারতবর্ষের। তো এটা আমাদের ব্যাংক রিটার্ন পরীক্ষার মধ্যে প্রশ্ন আসছিল, ভারতের প্রথম সম্রাটের নাম কি? উত্তর ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরে গুপ্ত বংশ, এরপরে পাল বংশ, রাজা হচ্ছে শশাঙ্ক। বাংলার প্রথম রাজা কে ছিলেন, বা প্রথম বাঙালি রাজা কাকে বলা হয়? তিনি ছিলেন গৌড়ের অধিপতি রাজা শশাঙ্ক থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে। শশাঙ্কের রাজধানী ছিল কোনটি? কর্ণ সুবর্ণ। এরপরে আমরা যখন পাল বংশ পড়বো, যেমন সোমপুর মহাবিহার তৈরি করেছেন কোন রাজা? ধর্মপাল। নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন কোন রাজা? এক্ষেত্রে উত্তর হবে দেবপাল। এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় দিঘির নাম কোনটি? এটা হচ্ছে রামসাগর দিঘি, দিনাজপুরে অবস্থিত। নির্মাণ করেছেন কে? রামপাল। রামপাল এই দিঘিটার খনন করেছেন। এরপরে শেষ হবে হচ্ছে সেন বংশের মাধ্যমে। সেন বংশ হচ্ছে মধ্যযুগ, মানে প্রাচীন যুগে মানে সমাপ্তি হয় লক্ষণ সেনের মাধ্যমে। এরপর আমরা পড়বো হচ্ছে বাংলায় মধ্যযুগ। মধ্যযুগ হচ্ছে ইসলামী যুগ। ইসলামী যুগ থেকে খিলজি রাজত্ব, মামলুক শাসন, আফগান শাসন। আফগান শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন শেরশাহ, তিনি নির্মাণ করেন সড়কি আজম। এই জাতীয় প্রশ্ন পরীক্ষা আসে। এরপরে হবে বাংলায় মুঘল আমল, বাংলায় মুঘল শাসন, সুবাদার এবং নবাবী শাসন। এটা হচ্ছে আমাদের লেকচার 7-এর ফার্স্ট পার্টে এই বিষয়গুলো পড়ানো হবে, এবং পার্ট 2-এ পড়ানো হবে ব্রিটিশ আমল ও পাকিস্তান আমল। এই দুটো অনেক বড়। ব্রিটিশ আমলদের মধ্যে গভর্নর জেনারেল এবং ভাইসরয়দের শাসন, এবং আমরা পড়বো হচ্ছে পাকিস্তান আমল, যেখানে ভাষা আন্দোলন থেকে
মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়ানো হবে। অনেক বড় একটা লেকচার, দুইটা পার্টে ভাগ করা হয়েছে। 8 নাম্বার 8 নাম্বার লেকচার হচ্ছে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট সিস্টেম। এটা বর্তমান পরিবর্তিত প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটা লেকচার। আগে এই লেকচার থেকে কম প্রশ্ন আসতো, তবে এখনকার প্রেক্ষাপটে এই লেকচারটা গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে বাংলাদেশ সংবিধান। সংবিধান নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান সংশোধন নিয়ে আলোচনা হচ্ছে, সংবিধান পুনরায় মানে লেখার কথা বলা হচ্ছে। তো এগুলা গুরুত্বপূর্ণ লেকচার বর্তমান সময়ের জন্য। এটা হচ্ছে লেকচার 8-এ আলোচনা করা হবে। রাষ্ট্রের অঙ্গ, রাষ্ট্রের উপাদান, বাংলাদেশের সরকার ব্যবস্থা, বাংলাদেশ সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা লেকচার 8-এ। এরপরে আসবে হচ্ছে লেকচার 9। লেকচার 9টা খুবই গুরুত্বপূর্ণ ব্যাংকারদের জন্য। এটা হচ্ছে আলোচনা করা হবে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং। ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, এটা হচ্ছে আমাদের পুরো লেকচারের একমাত্র কনসেপচুয়াল লেকচার। কনসেপচুয়াল বা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেন এবং ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। রিটেন এন্ড ভাইবা কেন্দ্রিক, রিটেন এন্ড ভাইবা। আপনাদের ভাইভাতে নিয়ে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে না মহাস্থানগড় কোথায় অবস্থিত, বা প্রথম সম্রাট কে ছিলেন, বা ভূগোল নিয়ে প্রশ্ন করা হবে না। আপনাদের ব্যাংক ভাইবার মধ্যে 25 মার্ক থাকে, এবং সেখানে বিভিন্ন ব্যাংকিং ইস্যু নিয়ে আলোচনা করা হয় বা জিজ্ঞাসা করা হয়, ফাইন্যান্স রিলেটেড ইস্যু নিয়ে আলোচনা করা হয় বা জিজ্ঞাসা করা হয়। যেমন এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা লেকচার আসলে এটা। যেমন ইকোনমিক্সের 2টা ব্রাঞ্চ আছে, মাইক্রো ইকোনমিক্স, এগুলো নিয়ে জিজ্ঞাসা করা হয় যে মাইক্রো ইকোনমিক ব্যাংকিং সেক্টর নিয়ে আলোচনা করে ইকোনমিক্স এর কোন শাখা বা প্রধান শাখা দুইটার নাম কি, ইকোনমিক্স এর বিভিন্ন যে প্রকারভেদ আছে, যেমন সমাজতন্ত্রের জনককে, এরপর হচ্ছে পুঁজিবাদের জনককে, আধুনিক ইকোনমিক্সের জনককে, বা ব্যাংকিং সেক্টরের জনককে, সবচেয়ে প্রাচীন ব্যাংক কোনটা, বিভিন্ন এসব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আলোচনা করা হয় যেমন পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি, জয়েন্ট ভেঞ্চার কাকে বলে, জয়েন্ট ভেঞ্চার, মার্জার, ব্যাংকের কিছুদিন আগে মার্জার হয়েছে সবল ব্যাংকের সাথে দুর্বল ব্যাংক, মার্জার এবং অ্যাকুইজিশন কাকে বলে, এগুলোর মধ্যে পার্থক্য কি, মার্জার এবং অ্যাকুইজিশন। জিজ্ঞাসা করা হয় জিডিপি কাকে বলে, হোয়াট ইজ জিডিপি। জিডিপি ইজ দ্য টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস দ্যাট ইজ প্রডিউসড উইদিন দ্য বাউন্ডারি অফ এ কান্ট্রি ইন এ পার্টিকুলার ফিসকাল ইয়ার। জিডিপি, জিএনপি, জিএনআই। জিজ্ঞাসা করে জিএনপি এবং জিএনআই এর মধ্যে পার্থক্য কি। জিডিপি হিসাব করা হয় কিভাবে, কনজাম্পশন, পাবলিক স্পেন্ডিং, ইনভেস্টমেন্ট এবং নেট ইম্পোর্ট এবং এক্সপোর্ট, এগুলোর মান জানা থাকলে জিডিপি হিসাব করা যায়। জিডিপি কাকে বলে, ইনফ্লেশন কাকে বলে, এমপ্লয়মেন্টের হিসাব করা হয় কিভাবে, গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা থাকবে। এছাড়াও ব্যাংকের প্রকারভেদ থাকবে, যেমন শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, কনভেনশনাল ব্যাংক এবং ডিজিটাল ব্যাংকের মধ্যে পার্থক্য ব্যাংকের ভাই জিজ্ঞাসা করে। এরপর জিজ্ঞাসা করে শরিয়া ভিত্তিক ব্যাংক বা ইসলামী ব্যাংকের সাথে কনভেনশনাল ব্যাংকের 2টা পার্থক্য বলুন। এরপরে জানতে চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তথ্য সম্পর্কে, একে ক্লিয়ারিং হাউস বলা হয়। এরপরে জানতে চাওয়া হয় যে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিওটা কি, এসএলআর এগুলা কি, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও কাকে বলে, রেপো বা পলিসি রেট কাকে বলে, ব্যাংক রেট কাকে বলে, সিএসআর। এগুলা ভাইবার মধ্যে আমরা ভাইবার প্রশ্ন সংগ্রহ করেছি। তো ভাইবার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটা লেকচার নাম্বার 9-এ এগুলো নিয়ে আলোচনা করা হবে। এগুলো প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করে দেওয়া হবে। লেকচার 9টা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। এরপর আসলে লেকচার 10, জি স্যার। গুরুত্বপূর্ণ একটা লেকচার। এখানে আলোচনা করা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স এবং প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তি। এটা হচ্ছে যদি আমি লেকচার ওয়াইজ পিলির জন্য বিবেচনা করি, তাহলে ভূগোলের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ লেকচার হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির লেকচারটা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যেমন বাংলাদেশ ব্যাংক এডি 2022-এ এই 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 সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রশ্ন এসেছে 4টি। 20টি প্রশ্নের মধ্যে 4টি এসেছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, মানে 1/5 প্রশ্ন এখান থেকে আসছে। এডি 2023 পরীক্ষায় সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে প্রশ্ন এসেছে 6টি, মানে 1/4। কয়টা প্রশ্ন আসছে? 6টা প্রশ্নের কাছাকাছি পরীক্ষায় প্রশ্ন আসছে। তাইলে কত গুরুত্বপূর্ণ একটা টপিক। এডি পরীক্ষা 24-এ যেভাবে বাড়তেছে, তাহলে তো হিসাব করা হয়, যদি আমরা সমান্তর ধারা হিসাব করি, তাহলে 8টা প্রশ্ন আসার কথা। 8টা না আসলেও বা 6টা আবার না আসলেও 4 থেকে 5টা প্রশ্ন আপনারা কেবল এই টপিক থেকে পাবেন। এবং এখানে আমরা আলোচনা করব হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তি। মূলত প্রশ্নগুলো করা হয় বায়োলজি থেকে,
যেমন এডি পরীক্ষা 2023-এ প্রশ্ন আসছে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম কি? মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশের নাম হচ্ছে সেরেব্রাম। এটা এডি 2023-এর প্রশ্ন এবং এটা ছিল উত্তর। তার মানে এটা বায়োলজির পার্ট বা হিউম্যান অর্গানের পার্ট। এরপরে যদি পরীক্ষার প্রশ্ন আসে ব্রেনের অংশ কয়টি, তাহলে 3টি, সেরেব্রাম, সেরেবেলাম এবং সর্বশেষ হচ্ছে ব্রেন স্টেম, যেটা পরবর্তীতে মেরুদণ্ডের নার্ভাস সিস্টেমের মাধ্যমে পুরো মানুষ শরীরের সাথে যুক্ত থাকে। পরীক্ষার প্রশ্ন আসতেই পারে মানুষের নার্ভাস সিস্টেমের সাথে যুক্ত থাকে ব্রেনের কোন অংশ, তাহলে এটা উত্তর হবে ব্রেন স্টেম। প্রশ্ন এসেছে বাংলাদেশ ব্যাংক এডিতে যে থ্যালাসেমিয়া রোগটি কিসের সাথে সম্পর্কযুক্ত? থ্যালাসেমিয়া, উত্তর ছিল ব্লাড, তাহলে ব্লাডের সাথে সম্পর্কযুক্ত। তাহলে এটাও বায়োলজির একটা পার্ট, হিউম্যান বডির একটা পার্ট, এটা ডিজিজের পার্ট যদি আমরা বলতে চাই। পরীক্ষার প্রশ্ন আসতে পারে হিমোফিলিয়া, আরেকটা রোগ আছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া কিসের রোগ? হিমোফিলিয়া কি ধরনের রোগ? কিসের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে? এই জাতীয় প্রশ্ন আসতে পারে। এরপরে প্রশ্ন আসতে পারে সিকেল সেল ডিজিজ, হান্টিংটন ডিজিজ, এন্ড ডিজিজের শেষ নেই। তাহলে আমরা কোন ডিজিজ গুলো পড়বো যেগুলো হচ্ছে 9-10-এর বিজ্ঞানের টেক্সট বইয়ে দেওয়া আছে? তো থ্যালাসেমিয়া টেক্সট বইয়ে দেওয়া আছে, হিমোফিলিয়া টেক্সট বইয়ে দেওয়া আছে, সিকেল সেল ডিজিজ টেক্সট বইয়ে দেওয়া আছে। এই জাতীয় প্রশ্নগুলোর জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। প্রশ্ন করা হয় ভ্যাকসিন থেকে, যেমন এরভেভো ভ্যাকসিন কোন রোগের জন্য দেওয়া হয়েছে? এটা বাংলাদেশ ব্যাংকে এটির প্রশ্ন। এরভেভো ভ্যাকসিন দেওয়া হয় ইবোলা রোগের জন্য, ইবোলা। ইপিআই এর আন্ডারে কয়টি ভ্যাকসিন আছে? এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, 7টা ভ্যাকসিন আছে। 1974 সালে চালু হয় ইপিআই, WHO ইপিআই চালু করে। এই জাতীয় রোগ থেকে পড়বো ভাইরাস জনিত রোগ কোনগুলাকে বলে? ভাইরাস জনিত রোগগুলোর নাম কি কি? এগুলো আমরা ছন্দের মাধ্যমে শিখবো, এগুলো আসলে খুব ইজি প্রশ্ন। এই জাতীয় বায়োলজি থেকে প্রশ্ন করা হয়। এরপরে প্রশ্ন করা হয় ফিজিক্স থেকে, ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে প্রশ্নের হারটা কিছুটা কম। যেমন প্রশ্ন এসেছে পিএইচ। পিএইচ যে স্কেলটা রয়েছে এটা কিসের জন্য ব্যবহার করা হয়? এটা হচ্ছে অম্ল এবং ক্ষারের মানে মানটা নির্ণয় করার জন্য পিএইচ স্কেল ব্যবহার করা হয়। পিএইচ এর নিরপেক্ষ মান কত? এর স্কেলটা যেহেতু 0 থেকে 14, তাহলে নিরপেক্ষ মান হচ্ছে 7। পিএইচ 7 নিউট্রাল। 7 থেকে যত কমে অম্লর দিকে যায়, 7 থেকে যত বাড়ে ক্ষার বা বেসিকের দিকে যায়। অম্ল ইংলিশ হচ্ছে অ্যাসিডিক, অম্লীয় ইংলিশ হচ্ছে অ্যাসিডিক, ক্ষারীয় ইংলিশ হচ্ছে বেসিক। তাহলে আমাদের টার্মিনোলজি গুলো জানতে হবে, বাংলাটা জানলে হবে না, ইংলিশ টার্মিনোলজি, যেহেতু পরীক্ষায় প্রশ্নগুলো আসে ইংলিশ থেকে। এরপরে প্রশ্ন করা হয়েছে সবচেয়ে কঠিন রক বা পাথরের নাম কি? উত্তর হচ্ছে ডায়মন্ড। সবচেয়ে কঠিন রকের নাম হচ্ছে ডায়মন্ড। এগুলো হচ্ছে কেমিস্ট্রি এবং ফিজিক্স এর আলোচ্য বিষয়। এরকম আরো প্রশ্ন আছে। যেদিন আমরা লেকচার নাম্বার 10 করব সেদিন প্রশ্নগুলো আলোচনা করব এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসটা হবে। প্রশ্ন করা হয় বিভিন্ন ধরনের স্কেল থেকে, যেমন 1 ইয়ার্ড সমান সমান কত ফুট, 1 গজ সমান সমান কত ফুট, 1 কিলোমিটার সমান কত মাইল, 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফ্যারেনহাইট, 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট। এই জাতীয় প্রশ্ন আসে বিভিন্ন জনক থেকে, যেমন সবুজ বিপ্লবের জনককে, ভাইরাসের জনককে, মাইক্রোবায়োলজির জনককে, কেমিস্ট্রির জনককে, জনক থেকে প্রশ্ন আসে। বিভিন্ন স্টাডি থেকে প্রশ্ন আসে। স্টাডি গুলা কি? যেমন স্টাডি এরকম থাকে আর্কিওলজি। আর্কিওলজি কি নিয়ে আলোচনা করে? আর্কিওলজি প্রত্নতত্ত্ব নিয়ে আলোচনা করে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক আলোচনাকে আর্কিওলজি বলে। পোমোলজি কিসের আলোচ্য বিষয়? মেটেরিওলজি কিসের আলোচ্য বিষয়? যেমন আবহাওয়া কেন্দ্রিক আলোচনাকে বলা হয় মেটেরিওলজি। এরপর প্রশ্ন আসে যে মানে ছোট ইনসেক্ট সম্পর্কে যে বিদ্যা, ইনসেক্ট নিয়ে যে বিদ্যা, সেই বিদ্যার নাম কি? সেই বিদ্যার নাম হচ্ছে এন্টোমোলজি। যেমন ডেঙ্গু রোগটা নিয়ে বাংলাদেশে প্রতি বছর একটা ডেঙ্গুর প্রকোপ হয়। ডেঙ্গুর প্রকোপ নিয়ে আলোচনা করে যারা, তাদেরকে বলা হয় এন্টোমোলজিস্ট। আর ডেঙ্গু যে কোনো রোগ যে বাহক বহন করে তাদেরকে বলা হয় ভেক্টর। যেমন এডিস মশা একটা ভেক্টর। এই মশাটা কি বাহন করে? এই মশাটা বাহন করে ডেঙ্গু ভাইরাস বা ডেনভি ভাইরাস। ডেঙ্গু মশা, যে মশাটার নাম এডিস ইজিপ্টি, এই মশাটা কোন গোত্রের? এই মশাটা হচ্ছে ফ্লাভি ভাইরাস গোত্রের মশা। এই জাতীয় প্রশ্ন আলোচনা করে, ভয় পাওয়ার কিছু নেই, এগুলো নিয়ে প্রত্যেকটা আমরা বুঝায় আলোচনা করব। প্রশ্ন আসে স্পেস নিয়ে, মহাকাশ নিয়ে প্রশ্ন আসে। মহাকাশ নিয়ে কি জাতীয় প্রশ্ন আসে? যেমন পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহের নাম কি? অনেকবার আসছে। হুইচ ইজ দ্য ক্লোজেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ? কি হবে বলেন দেখি, পৃথিবীর সবচেয়ে কাছের প্ল্যানেটের নাম কি?
বুধ বুধ স্যার মার্কিউরি। মার্কিউরি অপশনে না থাকলে উত্তর দিবেন ভিনাস। ইংলিশ নামগুলো জরুরি, বুঝতে পেরেছেন? ইংলিশ নামগুলাই পড়বেন, এখন থেকে ইংলিশ নামগুলো পড়বেন যেহেতু প্রশ্নগুলো আসে ইংলিশে। প্রশ্ন করা হয়েছে এডি 2023-এ, মহাবিশ্বে কোন দুইটা মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? Which are the two most abundant elements found in the universe? উত্তর কি হবে বলেন তো? মহাবিশ্বে কোন দুইটি মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? স্যার হাইড্রোজেন আর হিলিয়াম গুড, হাইড্রোজেন এবং হিলিয়াম পর্যায় সারণীর প্রথম এবং দ্বিতীয় মৌল। যদি প্রশ্ন করা হয় সূর্যে, যেহেতু এটা প্রশ্ন এসেছে, এই জাতীয় প্রশ্ন বাংলাদেশ ব্যাংক এডিতে করা হচ্ছে, প্রশ্ন আসতেই পারে যে সূর্যের মধ্যে কোন দুইটি মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, সেক্ষেত্রে উত্তর কি হবে? বা কোন মৌলটি সবচেয়ে বেশি পাওয়া যায় সূর্যতে, বলেন দেখি। সূর্যতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন মৌলটিকে? কোন মৌলটি? এটা হচ্ছে হাইড্রোজেন। হিলিয়াম। সূর্যতে সবচেয়ে বেশি পাওয়া যায় হাইড্রোজেন। দুইটি হাইড্রোজেন পরমাণু মিলে হিলিয়াম তৈরি করে। সূর্যতে সারাদিনই মনে করো সর্বক্ষণিকই এই প্রক্রিয়া চলতে থাকে, এটাকে একটা চেইন প্রক্রিয়া বলে, এটাকে বলে ফিউশন বিক্রিয়া। পরীক্ষা আসতে পারে সূর্যের মধ্যে আমরা যে সূর্যের অবলোহিত তাপটা পাই বা অবলোহিত রশ্মিটা পাই, এটা কি বিক্রিয়ার মাধ্যমে হয়? ফিউশন, বলেন। ফিউশন ফিউশন। ফিউশন চেইন বিক্রিয়া। ফিউশন শব্দটা আসে ফিউজ থেকে, ফিউজ মানে মিলন। দুইটা পরমাণুকে ইংলিশে বলে অ্যাটম, আর অণুকে ইংলিশে বলে মলিকিউল। দুইটা হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হিলিয়াম অণু তৈরি করে ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। এই ফিউশন বিক্রিয়ায় বাংলাদেশের যে পারমাণবিক মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা হবে রূপপুরে, সেই রূপপুরের মধ্যে কি বিক্রিয়া হবে বলেন দেখি? ফিউশন বিক্রিয়া না ফিশন? ফিউশন। সেখানে হবে ফিশন। তাহলে রূপপুরে বা বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে বিক্রিয়া হয় এটাকে বলে ফিশন। ফিশন মানে ভঙ্গ, মানে একটা ইউরেনিয়াম ভেঙে বিভিন্ন পরমাণু তৈরি হয়। এই যে বিক্রিয়াটা, এটাকে ফিশন বিক্রিয়া বলে। ফিউশন বিক্রিয়া হয় সূর্যের মধ্যে। ফিউশন বিক্রিয়াটা হওয়ার জন্য প্রচন্ড পরিমাণ তাপ প্রয়োজন। এত পরিমাণ তাপ পারমাণবিক চুল্লিতে উৎপন্ন করা সম্ভব হয় না দেখে ফিউশন বিক্রিয়া হয়। তবে এখন ফিউশন করেও মানে বিদ্যুৎ উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা আসতে পারে হুইচ আর দ্য টু মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্টস ফাউন্ড অন দ্য আর্থ? পৃথিবীর মধ্যে কোন দুইটা মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? উত্তর কি হবে বলেন দেখি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় কোন দুইটা মৌল? নাইট্রোজেন। সায়েন্সের কি কেউ নাই এখানে? বলেন দেখি, সায়েন্সের যারা আছে তারা একটু বলার চেষ্টা করেন। কোন দুইটা মৌল? আয়রন এন্ড নিকেল। সিলিকন আর অক্সিজেন। নাইট্রোজেন, সিলিকন। সিলিকন এবং অক্সিজেন, এই দুইটা মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায় পৃথিবীতে। এরা সিলিকা আকারে থাকে। কি আকারে থাকে বলেন? সিলিকা আকারে পাওয়া যায়। সিলিকা বালু আকারে পাওয়া যায়। যদি বায়ুমণ্ডলে কোন দুইটা গ্যাস সবচেয়ে বেশি থাকে সেক্ষেত্রে উত্তর হবে নাইট্রোজেন এবং অক্সিজেন। নাইট্রোজেন 78%, 20%। এরপরে কি আসে? বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর নিয়ে প্রশ্ন আসে। বায়ুমণ্ডলের স্তর আছে 5টি। প্রথম স্তরটাকে বলে কি বলেন তো, কি বলা হয়? ট্রোপোমণ্ডল। ট্রোপোমণ্ডল কত নম্বর স্তর? একটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল, ট্রোপোমণ্ডল। মানে প্রথম মণ্ডল কোনটি বলেন? ভুলে গেছেন সব? প্রথম মণ্ডল কোনটিকে বলা হয়? যেখানে বৃষ্টিপাত, ঝড়, এরপর হচ্ছে বিমান চলাচল করে, কোন মণ্ডলে? ট্রপোমণ্ডল ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার। এরপর হচ্ছে স্ট্রাটোমণ্ডল। স্ট্রাটোমণ্ডলে স্ট্রাটোমণ্ডল ভাবে আসে যে ওজোন স্তর থাকে কোন মণ্ডলে? উত্তর কি হবে? স্ট্রাটোমণ্ডল। ওজোন স্তর ওজোন অণু দ্বারা গঠিত, 3টা অক্সিজেন পরমাণু মিলে গঠিত হয় একটা ওজনের অণু। তো ওজনের রং কি? এটাও পরীক্ষা আসে ডার্ক ব্লু। ওজোন স্তরের ক্ষতি করে কোন গ্যাস? সিএফসি, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন। কার্বন কার্বনের 4টা হাত থাকে, 4টা হাতে ক্লোরিন এবং ক্লোরিনকে ধরে তারা, ক্লোরোফ্লুরোকার্বন। পরীক্ষায় প্রশ্ন আসে যে সিএফসি গ্যাস, মানে সিএফসির যে এই গ্যাসটা রয়েছে, এই গ্যাসটা কিসে ব্যবহার করা হয়? রেফ্রিজারেটর বা ফ্রিজের ফ্রেয়নে ব্যবহার করা হয়, এসির মধ্যে ব্যবহার করা হয়,
অ্যারোসলের মধ্যে ব্যবহার করা হয় ইত্যাদি। তাহলে আপনারা বুঝতে পারছেন বিজ্ঞান এবং প্রযুক্তি অনেক ভাস্ট, তবে মনে রাখবেন এটা কোনো অ্যাডভান্সড লেভেলের প্রশ্ন করা হয় না, এটা প্রশ্নটা করা হয় সাধারণ বিজ্ঞান থেকে, জেনারেল সায়েন্স। এবং এর জন্য আমাদের কোন বইটা রেফারেন্স বুক হবে, এটা হচ্ছে 9-10-এর যে সাধারণ বিজ্ঞানের বইটা আছে পাঠ্যপুস্তক, সেটা। তো সাধারণ বিজ্ঞান, যারা বিজ্ঞানের স্টুডেন্ট না বা হয়তো ভুলে গেছেন এই তথ্যগুলো, তো এমন তথ্য না যেগুলো আপনারা পড়েন নাই, অবশ্যই পড়েছেন। এই তথ্যগুলো আবার আমরা রিভাইজ করবো লেকচার নাম্বার 10-এ, বিজ্ঞান এবং প্রযুক্তির ক্লাসে। ক্লাসটা আশা করি আপনারা আনন্দ পাবেন। বায়োলজি থেকে আরো অনেক প্রশ্ন হয়, যেমন প্রশ্ন করা হয় মানব শরীরের সবচেয়ে কঠিন হাড়ের নাম কি? মানব শরীরের সবচেয়ে কঠিন হাড়ের নাম কি বলতে পারবেন? বা কঠিন অঙ্গের নাম কি মানব শরীরের এনামেল এনামেল কঠিন অঙ্গের নাম? ভেরি গুড, এনামেল। দাঁতের মধ্যে থাকে, দাঁতের মধ্যে যে অংশটা থাকে এটাকে বলে এনামেল। এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন আসছে। মানব দেহের প্রথম কোষের নাম কি বলেন দেখি? মানব দেহের প্রথম কোষের নাম বাংলাদেশ ব্যাংকে আসছে, জাইগোট। শুনেছেন কোনো সময়? জাইগোট এটা হচ্ছে প্রথম কোষ, মানব শরীরের প্রথম কোষ। সবাই আমরা শুরুতে একটা জাইগোট ছিলাম, একটা পরমাণু, একটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে প্রথম যে কোষটা তৈরি হয় এটাকে বলা হয় জাইগোট। এরপরে কোষ বিভাজনের মাধ্যমে জাইগোট থেকে আস্তে আস্তে মানব দেহের তৈরি হয়। প্রশ্ন আসছে যে প্রশ্ন এরকম আসছে যে মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? অনেকবার প্রশ্ন আসছে হুইচ ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ হিউম্যান বডি। কোনটি বলেন? ত্বক। স্কিন মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে ত্বক। এটা হচ্ছে বহিরঙ্গ বা এক্সটার্নাল অর্গান বলা হয়। ইন্টারনাল অর্গানের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে লিভার। কোনটি? লিভার। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? পরীক্ষার প্রশ্ন আসছে ইনসুলিন। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয় ইনসুলিন। ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোনের নাম। এরপরে পরীক্ষার প্রশ্ন আসছে নর্মাল ব্লাড প্রেশার হিসাব করা হয় কত? হুইচ ইজ নোন অ্যাজ নর্মাল ব্লাড প্রেশার? 80 থেকে 120। ব্লাড প্রেশার মাপা হয় মিলিমিটার পারদ-চাপের মাধ্যমে। ব্লাড প্রেশারের আরেকটা নাম হচ্ছে হাইপারটেনশন। ব্লাড প্রেশার হাইপারটেনশন বলা হয় কোনটিকে? ব্লাড প্রেশারকে। রক্ত থেকে প্রশ্ন আসছে, যেমন জি, সিস্টোলিক ডায়াস্টোলিক প্রেশার এগুলো লাগবে না। যেমন রক্তচাপ, মানে কি বলছিলাম, রক্তের ব্লাড গ্রুপ থেকে পরীক্ষার প্রশ্ন আসে। সার্বজনীন দাতা বা ইউনিভার্সাল ডোনার বলা হয় কোন ব্লাড গ্রুপকে? বলেন দেখি। ও নেগেটিভ। আর সার্বজনীন গ্রহীতা বলা হয় এবি পজিটিভ। এগুলো আমি আলোচনা করবো। এগুলোকে বলা হয় রেসাস নামক অ্যান্টিজেন। অ্যান্টিজেন মানে অনুপ্রবেশকারী। রেসাস নামক বানর থেকে নামকরণটা করা হয়েছে, রেসাস ফ্যাক্টর বলা হয় এগুলাকে। আর এগুলো হচ্ছে ব্লাড গ্রুপের নাম। ব্লাড গ্রুপ আছে 4টি, এ, বি, ও এবং এবি। তা আশা করি বুঝতে পেরেছেন বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে কি পড়তে হবে। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। Yes, sir. জি স্যার লাস্টে আমাদের লেকচার হচ্ছে লেকচার নাম্বার 11 বা সর্বশেষ লেকচার। এটা হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক বিষয়াবলী। কিভাবে পড়ানো হয়? যেমন আমি 5টা ক্যাটাগরিতে পড়ি। সাম্প্রতিক খেলাধুলা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক খেলাধুলা। যেমন পরীক্ষা প্রশ্ন আসতে পারে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 জয় করেছে কোন দেশ? উত্তর হবে ভারত। বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যে টেস্ট জয় করেছে এটা কততম বাংলাদেশের টেস্ট জয় ছিল? 20তম টেস্ট জয়। একটা রেকর্ড বাংলাদেশের অনন্য রেকর্ড ছিল যে বাংলাদেশ 10 উইকেটে প্রথম টেস্ট জয় করেছে। কোন দেশের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। এই টেস্টে বাংলাদেশের অধিনায়ক কে ছিল? নাজমুল হাসান শান্ত। এই জাতীয় প্রশ্ন পরীক্ষায় করা হয়। অলিম্পিক 2024 থেকে প্রশ্ন করা হবে। যেমন প্রশ্ন করা হতে পারে সবচেয়ে বেশি স্বর্ণপদক জয় করেছে কোন দেশ? উত্তর হবে ইউএসএ এবং চায়না। এরপরে প্রশ্ন আসতে পারে অলিম্পিক 2024-এ ফুটবলে স্বর্ণপদক জয় করে কোন দেশ? উত্তর কি হবে? স্পেন। এরপরে প্রশ্ন আসতে পারে টেনিসে কে স্বর্ণপদক জয় করে? উত্তর কি হবে? নোভাক জোকোভিচ। প্রশ্ন আসতে পারে 2024-এর ম্যাসকট কি ছিল? ম্যাসকট ছিল হচ্ছে ফ্রিজ, দা ফ্রিজ। এটা ফ্রান্সের একটা লাল টুপিকে বলা হয়, যেটা ফরাসি বিপ্লবের সময় পরা হতো। তাহলে আমরা পড়বো সাম্প্রতিক খেলাধুলা, এরকম ভাগ ভাগ করে পড়বো। ফুটবল, ক্রিকেট, টেনিস, এরপরে বড় আসর অলিম্পিক 2024। এরপরে পড়বো কি? এরপরে 2025 হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এর জাতীয় আলোচনা করব। সাম্প্রতিক রাজনীতি আলোচনা করব। এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার পরীক্ষার জন্য। সাম্প্রতিক রাজনীতি, উপদেষ্টা মণ্ডলী, সংস্কার কমিশন 6টি, সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে
প্রফেসর আলী রিয়াজ, সরি, বদিউল আলম মজুমদার, এবং এটা হচ্ছে নির্বাচন কমিশনের সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হচ্ছে প্রফেসর আলী রিয়াজ। তো এগুলা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো পরীক্ষা আসবে 100%। ইউনুসকে নিয়ে, প্রফেসর মোহাম্মদ ইউনুসকে নিয়ে প্রশ্ন আসবে 100%। এটা আমরা পড়বো, ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে সাম্প্রতিক রাজনীতি। এরপরে আমরা পড়বো হচ্ছে যেমন ইয়ার অফ মাইক্রো ক্রেডিট। ইউনুস যে কারণে নোবেল পুরস্কার পায়, এটা হচ্ছে মাইক্রো ক্রেডিটের জন্য। তো ইয়ার অফ মাইক্রো ক্রেডিট ঘোষণা করা হয়েছে কোন সালকে, বলতে পারবেন কেউ? হয়তো আপনাদের জানা নেই, এটা আমরা ক্লাসে পড়বো। 2005 সাল 2005 সাল 2005 সাল, ভেরি গুড, 2005 সালে। এরপর আছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক নিয়ে পড়বো যে গ্রামীণ ব্যাংকটা আসলে কি ধরনের ব্যাংক। এটা একটা সংবিধিবদ্ধ আইন দ্বারা তৈরি করা হয়েছে, এটাকে বলে স্ট্যাচুটরি ল। এটা একটা নন স্কেজুলড ব্যাংক বা অতফসিলি ব্যাংক, এই জাতীয় গ্রামীণ ব্যাংক নিয়ে পড়বো। এরপরে আমরা পড়বো হচ্ছে সাম্প্রতিক সূচক, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সূচক গুলা পড়বো। এরপরে পড়বো সাম্প্রতিক তথ্য ও উপাত্ত, বিভিন্ন যেমন অর্থনৈতিক সমীক্ষা 2024 আছে, বিবিএস এর স্ট্যাটিস্টিক্স আছে। এরপরে আমরা পড়বো হচ্ছে বিবিধ তথ্য, বিবিধ সাম্প্রতিক তথ্য, যেমন প্রথম এআই হসপিটাল তৈরি করা হচ্ছে চীন। এরপরে লেবানন, হিজবুল্লাহ নিয়ে কিছু আলোচনা হবে। এগুলো হচ্ছে সাম্প্রতিক আলোচনা। এর মাধ্যমে আমরা লেকচার 11টা শেষ করবো এবং সাধারণ জ্ঞানের আমাদের লাস্ট লেকচারটা শেষ করব। ক্লিয়ার কিনা বলেন? ইয়েস স্যার। Yes, sir, clear. কি কি পড়বো এটা ক্লিয়ার কিনা, যে আমাদের কি কি পড়তে হবে, মানে পড়ার বিষয়বস্তুটা কি, এটা ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। Clear. লেকচার আউটলাইন এবং পড়ার বিষয়বস্তুগুলো আমি ক্লিয়ার করলাম। আসলে আমি আমার পোস্টিং হওয়ার আগ পর্যন্ত যতদিন আছে আমি আপনাদের ক্লাস নেব। আমার পোস্টিং হয়ে গেলে যদি ক্লাস নেওয়ার সুযোগ না থাকে সেক্ষেত্রে হয়তো অন্য টিচার ক্লাস নেবে। আমি যদি ক্লাস নিয়ে থাকি, আমার ক্লাস লেকচারটা পূর্ণাঙ্গ ইংলিশ হবে। ইংলিশে ক্লাস লেকচারটা আমি দিয়ে থাকি, কারণ আপনাদের ব্যাংক প্রশ্নটা ইংলিশে করা হয়। এরপর হচ্ছে কোত্থেকে পড়বো। দ্বিতীয় প্রশ্ন স্টুডেন্টদের যেটা থাকে এটা হচ্ছে সোর্স। তার জিকে কোত্থেকে পড়বো, জিকে পারি না, জিকে পড়ার উৎসটা কি? তাহলে প্রথম উৎস হবে ক্লাস নোট। 2 ঘন্টা যে ক্লাস নোটটা করানো হবে, আমার ক্লাস স্পেশালি আমি অনেক নোট করে, আমার ক্লাসে প্রচুর লেখা। আমার কথা শুনেই আপনারা বুঝতে পারছেন আমি প্রচুর দ্রুত কথা বলি, কারণ 2 ঘন্টা ক্লাস নোট নাহলে করানো সম্ভব হয় না। ক্লাস নোট খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আসবে হচ্ছে জিকে হ্যান্ডবুক। সবকিছু ক্লাসে পড়ানো যাবে না, সেক্ষেত্রে আমাদের জিকে হ্যান্ডবুক, আমাদের রেফারেন্স বুক। জিকে হ্যান্ডবুক প্রধানত আমি লিখেছি, এছাড়া আরো 2জন টিচার আমাকে সহায়তা করেছে। একজন হচ্ছে অব্র স্যার এবং আরেকজন হচ্ছে আমাদের কনফিডেন্সের সিনিয়র টিচার আছেন, তার নাম হচ্ছে আতিক স্যার। এছাড়া আরেকজন আমাদের ছিল আগে আমাদের সাথে, একজন এখন ব্যাংকার হয়ে গেছে, তিনিও ছিল আমাদের সাথে। এবং তৃতীয় সোর্স হবে নিউজ পেপার। নিউজ পেপার পড়া ছাড়া আসলে চাকরি পাওয়া কঠিন। নিউজ পেপার কি পড়বো? ইংলিশ কোন কোন পেপার পড়তে হবে? ইংলিশ নিউজ পেপার গুলো পড়বো, যেমন দ্য ডেইলি স্টার, ঢাকা ট্রিবিউন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এগুলো পড়বেন। এবং বাংলা পড়লে প্রথম আলো ও বণিক বার্তা পড়বেন। মূলত অর্থনীতির পাতা, সম্পাদকীয় এবং মতামত, এই পাতাগুলো বেশি গুরুত্বপূর্ণ। অর্থ বাণিজ্য, সম্পাদকীয়, মতামত আলাদা পৃষ্ঠায় থাকে। একটা হার্ড কপি কিনে পড়লে ভালো, বাকিগুলো অনলাইন পোর্টাল থেকে পড়ে নেবেন। এবং সর্বশেষ 4 নাম্বার, এটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতি মাসের একটা কারেন্ট অ্যাফেয়ার্স 30 টাকা দিয়ে কিনে এটা 1 মাসে পড়ে শেষ করবেন। কারেন্ট অ্যাফেয়ার্স এই হচ্ছে আপনাদের পড়ার উৎস। কি বলেছেন বুঝি নেই, মিউট করে কথা বলেন, প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করেন। জিকে কোত্থেকে পড়বো, ক্লিয়ার কিনা? কি পড়বো প্রথমে এটা আলোচনা করেছি, এবার কোত্থেকে পড়বো এটা আলোচনা করলাম। ক্লিয়ার কিনা বলেন? Yes, sir, clear. আচ্ছা, এরপরেও যদি আরো পড়তে চান, যে স্যার জিকে আরো পড়তে চাই, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনাদের স্কাই ইজ দ্য লিমিট, ঠিক আছে? এটার কোনো লিমিট নেই। বিসিএস এর বই পড়তে হবে, এর চেয়ে বেশি পড়তে গেলে যেমন পড়তে পারেন এমপি3 পর পড়তে পারেন বেসিক ভিউ, ওগুলোর কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আরো টপিক আছে, আরো সাবজেক্ট আছে, যেমন ম্যাথ আছে, ইংলিশ আছে। ইংলিশ ছাড়া তো ব্যাংকে চাকরি পাওয়া যাবে না। ভালো করতে হলে অবশ্যই ইংলিশে ভালো থাকতে হবে। ম্যাথের মধ্যে মার্ক 30, জিকের মধ্যে মার্ক 30, ইংলিশের মধ্যে মার্ক 120। ইংলিশে ভালো না তার মানে ব্যাংকে চাকরি হবে না। যে কোনো চাকরি পরীক্ষায় ইংলিশে খুব ভালো হতে হয়।
আমাদের বিসিএসে ম্যাথে থাকে 50 মার্ক, ইংলিশে থাকে 200 মার্ক। ইংলিশে ভালো না, বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না। ইংলিশে ভালো না, বাংলাদেশ ব্যাংকের এডি ইংলিশে খুব ভালো হইতে হবে। বলেন, এর জন্য আলাদা কোনো বই বুঝি নাই, কথা আপনার কেটে কেটে আসতেছে। এর জন্য কি আলাদা কোনো বই কিনতে হবে? আমি তো এই প্রশ্নের উত্তর দিলাম, আপনাদের মূল হচ্ছে এগুলা পড়তে হবে। আর আলাদা বই কিনতে হইলে আমি তো আলাদা কোনো বইয়ের নাম জানি না, মানে নাম তো অনেক জানি, এগুলো ব্যাংকের জন্য ভালো বই আছে, স্পটলাইট জিকে, মোটামুটি যে জিকে বইটা দেখা হয়েছে। তবে স্পটলাইট জিকে থেকে আমাদের হ্যান্ডবুকটা আরো সমৃদ্ধ এবং আরো অনেক উন্নত মানের। স্যার বুঝতে ইংলিশ পারছেন? নিউজ পেপারের নামগুলো আর একটু বললে ভালো হতো। বুঝি নাই কি, একটু বলেন, জোরে বলেন। স্যার ইংলিশ নিউজ পেপারের নামগুলা আর একটু বলতেন। ঢাকা ট্রিবিউন, দ্য ডেইলি স্টার, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এগুলো হচ্ছে প্রধান নিউজ পেপার। ওরা ঢাকা ট্রিবিউন দিয়ে, জয়ের স্যার ঢাকা ট্রিবিউন দিয়ে শুরু করলে ভালো হয়, কারণ হচ্ছে ইজি আছে, আস্তে আস্তে ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বা অন্যগুলোতে যান। জি, এই আমাদের জসিম ভাইয়ের ভয়েস শুনলাম আমরা, তিনি সাজেস্ট করেছেন যে ঢাকা ট্রিবিউন দিয়ে শুরু করলে ভালো হয়। ইন ঢাকা এ সেন্স সহজ, খুব সহজ এই জন্য। খুবই সহজ, ঢাকা ট্রিবিউনটা লেখা আসলেই সহজ। ঢাকা ট্রিবিউনটা পড়ে পরে যদি ডেইলি স্টার যান তাহলে আপনাদের জন্য ভালো হবে। অনেকেই শুরুতে ডেইলি স্টার পড়তে গেলে দেখা যায় যে কঠিন মনে হয় তাদের কাছে। নিউজ পেপার আপনারা যখন শুরুতে পড়বেন, নিউজ পেপার কিভাবে পড়তে হয় এটা নিয়েও একটা ক্লাস নেওয়া যায়, যে হাউ টু রিড দ্য নিউজ পেপার। নিউজ পেপার আমরা স্টাডি করি না, আমরা স্টাডি করি বই যেগুলো মুখস্থ করি। নিউজ পেপার আমাদের পড়তে হয়, নিউজ পেপার থেকে ইনফরমেশন কেমনে এক্সট্রাক্ট করতে হয় এবং কিভাবে নিউজ পেপার গুলো এফেক্টিভলি পড়তে হয়, এটার উপরেও একটা আলাদা ক্লাস নেওয়া যায়। শুরুতে যদি একদমই যাদের নিউজ পেপার পড়ার অভ্যাস নাই, তাদের দেখবেন নিউজ পেপার পড়তে গেলে, যদি ভালো করে পড়তে চান, মানে আমার ক্ষেত্রে আমার 1 থেকে 2 ঘন্টা লাগতো। 2 ঘন্টা আমি নিউজ পেপার পড়তাম ডেইলি। তো নিউজ পেপার যখন আপনাদের এটা প্রথম প্রথম এরকম হয়, যদি ভালো করে পড়তে যান, দেখা যায় যে 1 মাস নিউজ পেপারটা পড়ে আয়ত্ত করার পরে এই সময়টা আপনার নেমে আসে 30 মিনিটে। এখন যেমন আমি যদি নিউজ পেপার খুব ভালো মতো পড়ি, আমার 30 মিনিটের বেশি সময় লাগে না, কারণ আমি প্রত্যেকটা ঘটনা নিয়ে অবগত। তা প্রত্যেকটা ঘটনার প্রেক্ষাপট আমার জানা আছে, জাস্ট নতুন তথ্য কি যুক্ত হচ্ছে ওইটাই আমার দেখতে হয়। যেমন একটু এক নজর দেখলে আমি বুঝি যে নতুন ঘটনা কি হচ্ছে। যেহেতু ম্যাক্সিমাম মানুষেরই আগের ঘটনাই জানা নাই, তার নতুন ঘটনা তো তারা সহজে ধরতে পারে না। তো শুরুতে 1 থেকে 2 ঘন্টা লাগে। নিউজ পেপার যদি ভালো মতো পড়তে যায় এই সময়টা পরে 30 মিনিটে নেমে আসা সম্ভব, কিন্তু এটা রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে। নিউজ পেপার নিয়ে কিভাবে বসা যায়, কিভাবে পড়তে হয়, কোন নিউজগুলো আমাদের বেশি ফোকাস করতে হয়, সম্পাদকীয় কোন জায়গাগুলো, যেমন অর্থ বাণিজ্য নিয়ে রেগুলার পরীক্ষায় প্রশ্ন আসে, বা এগুলো নিয়ে নিউজ পেপারে রেগুলার লেখা ওঠে। যেমন এনপিএল, নন পারফর্মিং লোন, ব্যাংকের ভাইবার মধ্যে জিজ্ঞাসা করে এনপিএল কি, ডিফল্ট লোন কি, ডিফল্ট লোন কাকে বলে। এগুলো আপনার নিউজ পেপারে রেগুলার পাবেন, যে এনপিএল কি, খেলাপি ঋণ কি, এরপর হচ্ছে নন পারফর্মিং লোন কি, এরপর হচ্ছে আন্ডার পারফর্মিং লোন কাকে বলে, এরপর হচ্ছে ইনফ্লেশন কেন বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন নিয়ন্ত্রণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। এরপরে আসে ফাইন্যান্সিয়াল, এটাকে বলে ইনক্লুসিভনেস বা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ। ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভনেস বা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ আসলে কাকে বলে, কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন করা যায়, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কিভাবে করা যায় বলতে পারবেন, অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ কিভাবে করা যায়। মেথড আছে, যেমন বিভিন্ন মোবাইল ব্যাংকিং একটা মেথডের মধ্যে মোবাইল ব্যাংকিং আছে। মোবাইল ব্যাংকিং চালু করে ব্যাংক এশিয়া 2011 সালে। এরপরে আসা হচ্ছে এজেন্ট ব্যাংকিং। এজেন্ট ব্যাংকিং চালু করে ডাচ বাংলা ব্যাংক কত সালে, 2013 সালে। এরপরে নতুন যুক্ত হয়েছে ডিজিটাল ব্যাংকিং। এগুলো ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভনেস এর মেথড। ডিজিটাল ব্যাংকিং চালু হয় 2024 সালে নগদের মাধ্যমে। এটা হচ্ছে বাংলাদেশের সর্বশেষ তফসিলি ব্যাংক, ডিজিটাল ব্যাংক, নগদ ডিজিটাল ব্যাংক এবং কমার্শিয়াল ব্যাংকের মধ্যে ডিজিটাল ব্যাংক এবং কনভেনশনাল ব্যাংকের মধ্যে পার্থক্য কি? একটার 125 কোটি টাকা লাইসেন্স ফি, পেইড আপ ক্যাপিটাল বলা হয়, আর একটা হচ্ছে 500 কোটি টাকা ইত্যাদি। এগুলো আমরা লেকচার নাম্বার 9-এ বিস্তারিত আলোচনা করব, তখন আপনারা প্রশ্ন করলে আশা করি উত্তরগুলো পাবেন। স্যার বলেন। স্যার মানে আমাদের ব্যাংকে টোটাল কত মার্কের প্রশ্ন হয় এবং কোন সাবজেক্ট থেকে কত নাম্বার হয়, ওটা যদি আবার বলতেন, আমি শুনিনি। রিটার্নের ক্ষেত্রে আমি আলোচনা করেছিলাম, রিটার্নের ক্ষেত্রে জিকে তে 30 মার্ক, ম্যাথে 30 মার্ক,
এছাড়া বাংলায় খালি একটা রচনা লিখতে হয়, বাংলা রচনা বাদে বাকি যা আছে পুরোটাই হচ্ছে ইংলিশ। যেমন আর্গুমেন্ট রাইটিং আসতে পারে, এরপরে অনুবাদ আসতে পারে, এরপরে হচ্ছে ফোকাস রাইটিং আসতে পারে, ইত্যাদি যা যা আছে ম্যাক্সিমামই ইংলিশে ক্যারি করে। তো দেখা যায় স্টুডেন্টরা কি করে, এত গ্রামাটিক্যাল ভুল করে বা স্পেলিং মিস্টেক করে যেটার জন্য মার্ক কমে যায়। প্রত্যেক লাইনে লাইনে ভুল করতেছে, গ্রামাটিক্যাল মিস্টেক ভুল করতেছে, সাবজেক্টের সাথে ভার্ব মিলছে না, ভুল টেন্সের ব্যবহার করা হচ্ছে, প্রত্যেক লাইনে লাইনে পারফেক্ট টেন্সের ব্যবহার করছে, পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড দিয়ে লিখছে যেখানে হ্যাডের কোনো প্রয়োজন নেই। তাইলে এই জাতীয় এগুলো হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, এটা হচ্ছে খুব বেশি এফেক্ট করে নেগেটিভলি এফেক্ট করা হচ্ছে ভুল গ্রামারের ব্যবহার, এরর ইন গ্রামাটিক্যাল রাইটিং। আরেকটা হচ্ছে ভুল স্পেলিং, এটাও খুব বাজে একটা ইমপ্রেশন ক্রিয়েট করে। এগুলাই দেখা যায় মার্ক কমায় দেয়। আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংকের এডি যারা হয়েছে তারা ইংলিশে স্ট্রং। এখন কেউ যদি ইংলিশে দুর্বলতা থাকে তাহলে আপনাদের প্রিপারেশনের মাধ্যমে দুর্বলতা কাটিয়ে উঠে পরীক্ষা দিতে হবে, তাহলে চাকরি পাবেন। তবে দুর্বলতা নিয়ে চাকরি পাবেন এটা কিন্তু আসলে চিন্তা করাটা বোকার স্বর্গে বাস করা হবে, খুবই হাই একটা কম্পিটিশন। তাহলে আমার যদি দুর্বলতা থেকে থাকে সেই ক্ষেত্রে দুর্বলতা কাটায় উঠে আমার তাদের সমযোগ্য হতে হবে যারা আসলে চাকরিটা পাবে। বুঝতে পেরেছেন? দুর্বলতা নিয়ে চাকরি পাবার আশা করা যাবে না। জি দুর্বলতা স্যার। কি আছে এটা প্রত্যেকের দুর্বলতা আলাদা আলাদা। প্রিলিমিনারিটা যদি তো আমি একটা জিনিস সাজেস্ট করবো, এটা হচ্ছে নো দাই সেলফ। নিজেকে চিনুন, নিজের কোন জায়গায় দুর্বলতা আছে এটা আইডেন্টিফাই করুন এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেন। এখন আমি তো আপনাদের প্রত্যেককে চিনি না আসলে কার ম্যাথে দুর্বলতা, কার ইংলিশে দুর্বলতা, কার কোথায় দুর্বলতা আছে। নিজের দুর্বলতা আপনার নিজেদের জানতে হবে, জেনে সেই দুর্বলতাগুলো কাটায় ওঠার জন্য আপনাদের প্রিপারেশন নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। এবং ক্যারিয়ার ম্যাপে আমাদের কোর্স আউটলাইনটাই এভাবে করা হয়েছে যেন আমরা বেসিক নিয়ে কাজ করতে পারি, ম্যাথের বেসিক নিয়ে কাজ করতে পারি, ইংলিশের বেসিক নিয়ে কাজ করতে পারি। অনেক লেকচার দেওয়া হয়েছে এবং খুব ভালো ভালো আমাদের ক্যারিয়ার ম্যাপে যে টিচার্স প্যানেল আছে, আপনার প্রত্যেকটা টিচারের ক্লাস করলেই বুঝবেন যে অন্য টিচারের সাথে বা অন্য যে কোনো টিচারদের সাথে তাদের পার্থক্যটা কি ধরনের। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সেই অনুযায়ী প্রিপারেশন নেবেন, পড়া জমায় রাখবেন না। পড়া জমায় রাখলে দেখবেন পাহাড় সমান পড়া হয়ে গিয়েছে। তো যেদিনের পড়া সেদিনই কমপ্লিট করার চেষ্টা করবেন, ক্লাসের পর পরেই পড়ে ফেলার চেষ্টা করবেন, এটা খুবই ভালো হয়। আজকে আমি যে লেকচার নিলাম এটা যদি লেকচারের পরে আপনি পড়ে ফেলেন দেখবেন আপনার 30-40 মিনিটের মধ্যে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি ব্রেইনে রিটেন করতে পারবেন কি আমি বলেছি। আপনি এটা 2 দিন পরে পড়বেন, 30% ভুলে যাবেন আমি কি বলেছি। এবং 1 সপ্তাহ পর যদি পড়েন দেখবেন যে আমি কি ক্লাসে কি বলেছি এটা আর মনেই নেই আপনার। তো সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় লেকচারের সাথে সাথে যদি লেকচারটা শেষ করে ফেলেন। আবার ক্যারিয়ার ম্যাপে প্রত্যেক লেকচারের পর পর আপনাদের পরীক্ষা দেওয়ার সুযোগ আছে। পরীক্ষা দিয়ে নিজেদেরকে যাচাই করে নেবেন আসলে পরীক্ষায় কেমন করছেন। 15 মার্কের পরীক্ষা হয়, 15-র মধ্যে 12 থেকে 15 পাইলে খুবই ভালো, কিন্তু 12-র কম পাইলে অবশ্যই আপনার পড়াশোনায় ঘাটতি আছে। দেখেন জিকে কোত্থেকে পড়বো কি পড়বো বিস্তারিত আলোচনা করেছি, ক্লিয়ার কিনা সবাই? জি স্যার, ক্লিয়ার। এই নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি একটা ভালো গাইডলাইন পাচ্ছেন। আজকে ক্লাসটা আমাদের কোনো লেকচার 1 না, আমাকে বলেছে একটা গাইডলাইন ক্লাস নিতে, এই কারণে আমি আলোচনা করছি। আপনাদের যদি অন্য কোনো মানে গাইডলাইন প্রয়োজন হয় অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি সেক্ষেত্রে উত্তর দেব। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন। হ্যাঁ স্যার, এই যে যেমন হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে রিটেনে আসলে ওভারঅল কিভাবে আসলে ভালো করা যায়, এটা সম্পর্কে যদি একটু বলতেন। রিটেনে ওভারঅল ভালো করার জন্য অবশ্যই বেসিক ক্লিয়ার থাকতে হবে। যাদের বেসিক ক্লিয়ার তারা কিন্তু সকল চাকরি পরীক্ষায় চান্স পায়। বেসিক ক্লিয়ার থাকতে হবে, ঘুরায় একটু প্রশ্ন দিলে যেন আমি প্রশ্নের উত্তর করতে পারি। এটা ম্যাথের ক্ষেত্রে হয় আমাদের ক্যারিয়ার ম্যাপে। এর জন্য ম্যাথের লেকচার শিট গুলা নিয়ে প্রথমে লেকচার শিটে আমরা বেসিক আলোচনা করি। ওয়ান্স ইওর বেসিক ইজ ক্লিয়ার, বেসিকটা ক্লিয়ার হয়েছে তখন আমরা অ্যাডভান্স আলোচনা করি। যেমন আগারওয়ালের ম্যাথ সলভ করানো হয় প্রত্যেক সপ্তাহে 1 দিন অথবা 2 দিন এরকম ক্লাস থাকে আগারওয়ালের ম্যাথ, একটু অ্যাডভান্স ম্যাথ, সেগুলো আলোচনা করে যেগুলো আসলে পরীক্ষায় আপনারা প্রশ্ন পাবেন। তো আপনারা কি করবেন, আপনারা বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের লেকচার শিট যখন করানো হবে টিচারদেরকে প্রশ্ন করবেন, যেটা না বুঝবেন ক্লিয়ার হয়ে যাবেন, লেকচার শিট আগে সলভ করবেন। লেকচার শিট সলভ করার পর যখন আপনাদের মোটামুটি একটা লেকচার সম্পর্কে আইডিয়া হয়ে যাবে তখন আপনি অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ করতে পারেন, যেটা আমরা আলাদা নিয়ে থাকি। এটা সম্পূর্ণ ফ্রি, আগারওয়ালের ম্যাথ আপনারা করতে পারেন। অনেক স্টুডেন্ট হয় আমাদের আগারওয়ালের ম্যাথ ক্লাসে। তো এইগুলো অবশ্য হয়তো অফলাইনে হয়ে থাকে, অনলাইনে হয়ে থাকে কিনা ব্যাপারটা শিওর না। আর দ্বিতীয় যে কথা বলবো এটা হচ্ছে ইংলিশ। ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশের জন্য আপনাদের খুব ভালো মতো প্রিপারেশন নিতে হলে আপনাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে, সেন্টেন্স মেকিং শিখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। ফ্রি হ্যান্ড রাইটিং, মুক্ত হস্তে ভালো যারা লিখতে পারে তারা অনেক আগে থাকে। ফ্রি হ্যান্ড রাইটিং,
ফ্রি হ্যান্ডরাইটিং এর কোনো বিকল্প নাই। ফ্রি হ্যান্ডরাইটিং এর মধ্যে অনেকগুলো পার্ট আছে, যেমন গ্রামাটিক্যাল কারেক্টনেস, আপনার গ্রামাটিক্যাল কিরকম কারেক্ট আছেন, স্পেলিং আপনার কি পরিমাণ সঠিক আছে, এবং আরেকটা হচ্ছে পাংচুয়েশনের ব্যবহার, খুবই গুরুত্বপূর্ণ পাংচুয়েশনের ব্যবহার। অনেক স্টুডেন্টরা যেটা ভুল করে থাকে ফ্রি হ্যান্ডরাইটিং এ বা ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং ইত্যাদি ক্ষেত্রে অনেক ডেটার ব্যবহার করে, অনেক তথ্য বা উপাত্তর ব্যবহার বর্জনীয়। কি বললাম? তথ্য বা উপাত্তর ব্যবহার বর্জনীয়। এখানে আপনাদের দেখা হয় ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। কি দেখা হয়? আপনাদের ল্যাঙ্গুয়েজটা কেমন, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনারা তথ্য উপাত্ত জানেন কিনা এর জন্য 30 মার্কের জিকে আলাদা একটা সেকশনই থাকে, সেগমেন্ট থাকে জিকে জন্য 30 মার্ক। ওইখানে আপনাদের তথ্য উপাত্ত নিয়ে তারা যাচাই করে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনার অযথা এরকম বড় বড় চার্ট, বার চার্ট, বিভিন্ন পাই চার্ট, এরপরে দেখা যায় যে এরকম বিভিন্ন গ্রাফ ট্রাফ একে ভরা রাখে। এইগুলা মনে করেন লিখলে নাম্বার তো বাড়বে না, উল্টা নাম্বার কমবে। তবে আপনার যদি তথ্য জানা থাকে, আপনার টিচারকে তথ্য জানাতে চান যে স্যার আমি তথ্যগুলো জানি, আমি এগুলো নিয়ে পড়াশোনা করেছি, তথ্য আপনি দিবেন কেমনে, ওইটারও ল্যাঙ্গুয়েজে আলাদা একটা ব্যাপার আছে। ধরেন কাজী নজরুল ইসলাম 1900 কত সালে, 1899 সালে জন্মগ্রহণ করেন, 1976 সালে মারা যায়। এই তথ্যটা আপনার জানা আছে, কিন্তু প্রশ্নটা করেছে হু ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। আপনি লিখলেন কাজী নজরুল ইসলাম is the national poet of বাংলাদেশ। আচ্ছা, এরপর আপনি লিখলেন হি was born in 1899 and he died in 1976। এই তথ্যটা কিন্তু আপনার থেকে চাওয়া হয়নি, আপনি তথ্যটা দিয়েছেন, আপনি ভুল করেছেন। অবশ্যই তথ্যটা এভাবে দিবেন না, যেটা চাওয়া হয়নি সেটা দেওয়া হচ্ছে বোকামি। তাহলে আপনি যে তথ্যটা জানেন, এটা আপনি টিচারকে কিভাবে জানাবেন? ঠিক আছে, কিভাবে জানাবেন আমি দেখাই দিচ্ছি। এই লেখাটা যদি আপনি এভাবে লিখতেন, দেখেন পাংচুয়েশনের ব্যবহার কেমনে করা হয়। কাজী নজরুল ইসলাম 1899 to 1976 ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। বলেন তো কোনটা স্ট্যান্ডার্ড রাইটিং? স্ট্যান্ডার্ড রাইটিং কোনটা, এটা না স্যার উপরে একটা স্যার। অবশ্যই এটা। এটা মনে করেন 100-তে 100 পাইলেও ওইটা মনে করেন 100-তে 10ও পাবে না। বুঝতে পেরেছেন? এই যে আপনি পাংচুয়েশন বা প্যারেনথেসিসের ব্যবহার পারেন, আপনি তথ্য আলাদা জানেন, এবং এই পাংচুয়েশনের মার্কের ব্যবহার মনে করেন 100 জন স্টুডেন্টের মধ্যে 2 জন করে কিনা সন্দেহ আছে। স্টুডেন্টরা ম্যাক্সিমাম ফুল স্টপ, কমার ব্যবহারও ভুল করে, সেমিকোলনের ব্যবহার তো করেই না, সেমিকোলনের ব্যবহার জানেও না, সেমিকোলনের ব্যবহার করেও না। কোলন, যে স্টুডেন্ট মনে করেন এগুলার ব্যবহার করবে, তার খাতা এবং সাধারণ স্টুডেন্টের খাতার মধ্যে এখানেই আকাশ পাতাল তফাৎ হয়ে যায়। এগুলো হচ্ছে রাইটিং এর অংশ, যে তথ্য জানলে তথ্য আসলে কিভাবে ঢুকানো যায়, কিভাবে ঢুকালে সবার খাতা থেকে আলাদা হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর মাধ্যমে অবশ্যই আপনি খুব ভালো একটা মার্ক ক্যারি করতে পারেন, এবং সিনিয়র অফিসার তো হওয়া যাবেই যদি এরকম ভাবে লিখতে পারেন। আর এডি যদি আপনি ওভারঅল পরীক্ষা ভালো দেন তাহলে অবশ্যই এডি হওয়া যাবে। দেখেন ক্লিয়ার কিনা? জি স্যার, clear। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, বলেন। প্রিলিতে কি মাইনাস মার্কিং আছে? নেগেটিভ মার্কিং জি আছে। স্যার এমনিতে স্যার প্রত্যেক ব্যাংকে হচ্ছে মানে একদম প্রসেসিংটা জানতে চাচ্ছিলাম, যে আসলে এই ব্যাপারটা তো একদম কনসেপ্ট ক্লিয়ার না, তাই জানতে চাচ্ছিলাম। কেন কনসেপ্ট ক্লিয়ার না? বাংলা থেকে প্রশ্ন হয়, জিকে থেকে প্রশ্ন হয়, ইংলিশ থেকে প্রশ্ন হয়, আর ম্যাথ থেকে প্রশ্ন হয়। কম্পিউটার স্যার। কম্পিউটার কি কিছু কিছু ব্যাংকে থাকে না, বা কিছু কিছু ব্যাংকে থাকে, মানে সরকারি ব্যাংকগুলোর পরীক্ষা অবশ্যই কম্পিউটার আইসিটি থেকে প্রশ্ন থাকে। তো আইসিটির উপরও আমাদের তৌহিদ স্যার আছে, 41তম বিসিএস ইনফরমেশন ক্যাডার, খুবই ভালো একজন শিক্ষক, ভালো মনের মানুষ, অনেক ভালো মতো উত্তর দেয়। তা আশা করি তার ক্লাস করলে আপনার আইসিটি নিয়ে চিন্তা করার কারণ নেই। আর ম্যাথের টিচার, ক্যারিয়ার ম্যাপে যে টিচার প্যানেল আছে, ম্যাথের বাংলাদেশের বেস্ট টিচাররা ক্যারিয়ার ম্যাপে ক্লাস নেয়। বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর আছে, এরপরে এডি আছে, এরপরে হচ্ছে অন্যান্য ব্যাংকের গুরুত্বপূর্ণ ব্যাংকাররা আছে, ব্যাংকের ক্লাস নেয়। তাদের ক্লাস আপনারা করবেন, বিভিন্ন টিচারের ক্লাস করবেন, আশা করি সবারটাই ভালো লাগবে। ইংলিশের স্যার 22 সাল ভিত্তিক ব্যাংক নিয়ে যদি কিছু বলতেন, 22 সাল ভিত্তিক পরীক্ষাটা নিয়ে।
এটা আমি আসলে শিওর না, 22 সাল ভিত্তিক ব্যাংক নিয়ে শিওর না, এটা আপনাদের সিইও স্যার বলতে পারবেন। জসিম ভাই স্যার উনি বলছেন, উনি দিবেন বলেন। স্যার বলছি যে আপনাদের প্রাইভেট জন্য কম্বাইন্ড ব্যাংকের ক্ষেত্রে যখন অ্যাপ্লাই করবেন মনে রাখবেন সব সময় চয়েস লিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, জেনে চয়েস লিস্ট দিবেন। বুঝতে পেরেছেন? চয়েস লিস্ট দিবেন। এখন মনে করেন এতগুলা ব্যাংক আছে, আপনি 1 নম্বর চয়েসে দিচ্ছেন হাউস বিল্ডিং, ঠিক আছে, কেন দিচ্ছেন? ভাইবার মধ্যে কিন্তু আপনার ধরা খেয়ে যাবেন যদি উত্তর দিতে না পারেন। আপনার আসলে কারণটা কি, কারণ জানতে হবে। চয়েস লিস্টটা আন্তাজি মন মতো দিয়ে দিবেন না, পরে গিয়ে দেখা যাবে সবকিছু শেষ করে তীরে এসে তরি ডুবাবেন। ক্লিয়ার? ব্যাংক, কোন ব্যাংকে কি কি সুযোগ সুবিধা আছে, কোন ব্যাংকে সুযোগ সুবিধা কম, এগুলা নিয়ে আমাদের ক্যারিয়ার অনেক আলোচনা হয়েছে, সেমিনার হয়েছে। বিভিন্ন ব্যাংকার, বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার, এরপর হচ্ছে অন্যান্য ব্যাংকের ব্যাংকার, তারা এসে আলোচনা করেছে তাদের ব্যাংকের কি সুবিধা, অন্য ব্যাংকের কি সুবিধা। এগুলো দেখতে হবে, দেখলে সব তথ্যের উত্তর তো আমার কাছে নাই। এগুলো আপনার দেখলে একটা আইডিয়া পাবেন, এরপর আপনারা লিস্ট দিবেন। বুঝতে পেরেছেন? একটা আইডিয়া থেকে লিস্ট দিবেন। প্রত্যেক ব্যাংক এক্সামে কি প্রিলি রিটেন দুটোই পরীক্ষা হয়? প্রিলি রিটেন ভাইবা? হ্যাঁ, হয়তো প্রিলি রিটেন ভাইবা সরকারি ব্যাংকগুলো পরীক্ষা হয়, প্রিলি রিটেন ভাইবা 3 ধাপে। আর স্যার প্রাইভেটে? প্রাইভেটে অনেক সময় প্রিলির পর সরাসরি ভাইবা হয়ে যায়, বা প্রিলি স্যার রিটেন। নেক্সট কম্বাইন্ড পরীক্ষাটা কখন হতে পারে? এটা আপনাকে জসিম ভাই বলতে পারবে ভাই, আসলে এগুলো ব্যাপারে আমার আইডিয়া কম, কবে পরীক্ষা হবে কি হবে, অনেক ব্যাংক আছে। কি প্রশ্ন করলো জোয়ার স্যার? এই যে আপনাদের এখন প্রশ্ন, জসিম ভাই আবার যুক্ত হয়েছে, একটু জিজ্ঞাসা করেন। স্যার প্রশ্ন করেছে যে 22 সাল ভিত্তিক ব্যাংকের পরীক্ষাগুলো নিয়ে জানতে চায়, আর নেক্সট সার্কুলারটা কবে হইতে পারে, এটা এই 2টা প্রশ্ন করেছে। 22 সাল ভিত্তিক যদি এমন হতে পারে অক্টোবর লাস্ট উইকও পরীক্ষা ডেট দিয়ে দিতে পারে, বলা যায় না, বলা যাবে না। এটা অক্টোবর নভেম্বরের দিকে পরীক্ষা হয়ে যাবে, অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা বেশি। 22 সাল ভিত্তিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রিলি, মানে সিনিয়র অফিসারের প্রিলি হয়ে যাওয়ার ইমিডিয়েট পরে হচ্ছে 23 সাল ভিত্তিক সার্কুলার আসবে। অর্থাৎ যদি নভেম্বরের মাঝামাঝি যদি প্রিলি পরীক্ষা হয়, তাহলে ডিসেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে রিটেন পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে ডিসেম্বরের লাস্টে বা জানুয়ারির ফার্স্ট উইকের দিকে হচ্ছে 23 সাল ভিত্তিক সার্কুলার গুলো আসবে। আর এডি সার্কুলার তো যতটুকু শুনতেছি এই মাসে আসার কথা, কারণ এডির বাইবা অলরেডি শেষ। সিনিয়র অফিসারের বাইবা এখন চলতেছে, 21 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের বাইবা চলতেছে, এটা চলমান থাকবে। ওইদিকে 22 সাল ভিত্তিক সিনিয়র অফিসারের প্রিলি পরীক্ষা হওয়া শুরু হবে। তো আমাদের যে পরীক্ষাগুলো বন্ধ আছে এগুলো কিন্তু এখন চালু হবে আগামী মাস থেকে, আশা করছি বা এই মাসের শেষ থেকে চালু হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এডি পরীক্ষা যদি সার্কুলার এই মাসে হয়, মার্চ বা এপ্রিলে কিন্তু এডি রিটেন পরীক্ষা হয়ে যাবে, প্রিলি পরীক্ষা হয়ে যাবে। আর যদি ধরো সাপোজ এপ্রিল মাসের মধ্যে, আমার কেন যেন মনে হচ্ছে এপ্রিল মাসের মধ্যে প্রিলি রিটেন দুটোই হয়ে যাবে। এডিতে সময় খুব বেশি দেয় না, এডিতে 1 বছরের মধ্যে প্রিলি রিটেন বাইবা নিয়ে রেজাল্ট দিয়ে দেয়, পরে আরো 2-3 মাসের মধ্যে জয়েন করে ফেলে, 2-2.5 মাসের মধ্যে জয়েন করে ফেলে, এবং তারা জয়েন করানোর পরে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন করে। এমটিইউ নিয়ে, এমটিইউ তো প্রাইভেট ব্যাংকে হয়, যিনি প্রশ্ন করেছেন। এমটিইউ প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে হয়, এক একটা ব্যাংকের এক একটা নিয়ম, ওরা ওই ব্যাংকের সংশ্লিষ্ট ব্যাংকের এইচআর পলিসি। আপনাদেরকে আজকে জয়ার স্যার যে বিষয়গুলো বলেছেন, নাম্বার ডিস্ট্রিবিউশন যেভাবে বলেছে, প্রিলির 100 নাম্বার, রিটেনের 200 নাম্বার। প্রিলিতে তো আপনারা অনেকে হয়তো জানেন না, আমাদের বাংলা ইংরেজি 25 করে 50 নাম্বারে, জিকে 20, ম্যাথ 20 আর আইসিটি 10, 100 নাম্বার। এখন এই যে 100 নাম্বারের প্রিলির মধ্যে বেসরকারি ব্যাংকে কিভাবে আসবে, এক একটা ব্যাংকে এক এক ভাবে আসবে। কোনো ব্যাংকে বাংলা, অনেক বেসরকারি মেজরিটি ব্যাংকে বাংলা থাকে না, তাহলে ওখানে কি থাকে, সবগুলোতে ইংলিশ এবং ম্যাথ থাকে। এই জন্য স্যার একটু আগে আপনাদেরকে বলছে যে ইংলিশ এবং ম্যাথ যদি ভালো করে পড়েন চাকরি এটা সুনিশ্চিত পাবেন। কিছু ব্যাংকে আইসিটি থাকে, কিছু ব্যাংকে থাকে না, কিছু ব্যাংকে জিকে থাকে, কিছু ব্যাংকে থাকে না, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে। তাহলে তাদের পরীক্ষাটা কিভাবে হয়, কোনো ব্যাংক প্রিলি রিটেন আলাদা নেই, কোনো ব্যাংক প্রিলি রিটেন একসাথে নেই। আবার কোনো ব্যাংক এমসিকিউ পরীক্ষাটা অনলাইনে নিয়ে রিটেন পরীক্ষা তারা তাদের যে কোনো একটা ভেন্যুতে নেয়। অনলাইনে নেওয়ার উদ্দেশ্য কি, অনলাইনে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে খরচ বাঁচানোর জন্য। ছেলে মেয়েদেরও খরচ বাঁচে, ব্যাংকেরও খরচ বাঁচে। একটা একটা করে প্রশ্ন অনলাইনে আসবে, একটা একটা করে তারা উত্তর করবে। যারা ভালো করবে, যেমন ব্র্যাক ব্যাংক এই প্রক্রিয়া অবলম্বন করে, সিটি ব্যাংক এই প্রক্রিয়া, ইউসিবিও রিসেন্টলি এই প্রক্রিয়া অবলম্বন করেছে। তো এখন মেজরিটি ব্যাংকে একই দিনে প্রিলি রিটেন পরীক্ষা হয়, মেজরিটি।
স্যার এবছর কি বাংলাদেশ ব্যাংকে রুজি এবং ক্যাশ হতে পারে, সার্কুলার হতে পারে? ভাই আমি এই প্রশ্ন শেষ করি, তারপর আপনি প্রশ্ন করেন। তো একই দিনে প্রিলি রিটেন পরীক্ষা যখন হবে, আপনাকে মাথা রাখতে হবে প্রথমে প্রিলি পরীক্ষাটা হবে, প্রিলিতে যারা পাস করবে তাদের রিটেন খাতা দেখবে। তাহলে রিটেনে কি আসবে? রিটেনে গ্রুপের ইংলিশ আর ম্যাথে আসবে, হয়তো একটা ফোকাস রিডিং আসবে, একটা লেটার অ্যাপ্লিকেশন আসতে পারে, একটু অনুবাদ আসতে পারে, আবার হচ্ছে 2-3টা ম্যাথ আসতে পারে, হ্যাঁ, অথবা একটা বাংলা চিঠিপত্র আসতে পারে। হ্যাঁ, তো প্রাইভেট ব্যাংকের পরীক্ষার আপনার আলাদা প্রিপারেশন দরকার নেই। বাংলাদেশ ব্যাংকের এডির আমরা যে প্রিপারেশনটা দিব এটার জন্য না, বরঞ্চ প্রাইভেট ব্যাংকের কন্ট্রিবিউশন আরো অনেক কম, এক্সেপ্ট উত্তরা ব্যাংক, ইসলামী ব্যাংক এবং পূবালী ব্যাংক। ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক এগুলোর পরীক্ষা অনেকটাই বিবিএডি পরীক্ষার মতো হয়। হ্যাঁ, আর আপনাদের জন্য সুখবর হচ্ছে এসালামের কাছে যে 10টা ব্যাংক ছিল, এই ব্যাংকগুলো এতদিন হচ্ছে প্রপারলি নিয়োগ হয়নি, এখন সবগুলা প্রপারলি নিয়োগ হবে। এবং এগুলোর যেগুলো যারা নিয়োগ পেয়েছে টাকা পয়সার মাধ্যমে বা বিভিন্ন ভাবে কন্ট্রাকচুয়াল, এদের আইদের চাকরি চলে যাবে, অথবা এদের চাকরি হেল্ড আপ হয়ে যাবে, মানে কোনো প্রমোশন হবে না এদের লাইফে। হ্যাঁ, আইদের ওরা নিজেরা ছাড়তে হবে, অথবা এদের চাকরি চলে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের জন্য একটা নতুন উইন্ডো তৈরি হবে, যে এতদিন চিটগের পটিয়ার ছেলে মেয়েরা আছে না, বা চিটগের ছেলে মেয়েরা আছে না, এই চাকরিগুলো পেত না এই এসআরএম 10টা ব্যাংকের, কারণ এগুলো পরীক্ষা দিয়ে হতো না, টাকা দিয়ে চাকরি দিত। তো এখন সেই জায়গা থেকে কিন্তু বের হয়ে আসতে পারবে। তো সুতরাং আপনারা ওভারঅল যদি বাংলাদেশ ব্যাংকের এডি প্রিপারেশন নেন, এগুলো বাকি সবগুলো নিয়ে কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না। যখন যে সার্কুলার আসবে সেই সার্কুলার আপনি পরীক্ষা করবেন। হ্যাঁ, জাস্ট ব্র্যাক ব্যাংকের জন্য যেটা একটু প্রয়োজন হয়, ব্র্যাক ব্যাংকের জন্য একটু মেন্টাল অ্যাবিলিটি বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি একটু অ্যাডভান্স লেভেলের প্রয়োজন হয়, এতটুকু। আচ্ছা, কেউ একজন একটা প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটা বুঝে না, এখন একটু করেন। বাংলাদেশ ব্যাংকের এডিতে কতবার অ্যাপ্লাই করা যায়? আপনার চাকরির বয়স পর্যন্ত করতে পারবেন, 30 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, স্যার এবছর কি বাংলাদেশ ব্যাংকে রুজি এবং ক্যাশের সার্কুলার হতে পারে? এই বছর ক্যাশে সার্কুলার হওয়ার সম্ভাবনা খুব কম, এডি সার্কুলার আসবে। ও আচ্ছা। স্যার কম্বাইন্ড 7 ব্যাংকের না না, ইসলামী ব্যাংকের জন্য ইসলামিক নলেজের 8-10 নম্বর 12 নম্বর আসতে পারে, ইংলিশ ম্যাথ বাংলা জিকে এগুলো সবই সেম, জাস্ট ইসলামিক ব্যাংকিং নিয়ে টুকটাক কিছু আলাদা প্রশ্ন হতে পারে। আমাদের এই লাস্ট যে স্যার ব্যাচ, কম্বাইন্ড যে ব্যাংকের গত সার্কুলারটা 10 কখন দিতে বছরে পারে? একটা ব্যাচ মনে হয় এই যে গত এপ্রিল মেতে একটা ব্যাচ যুক্ত হয়েছে, আমাদের হিউজ ছেলে মেয়ে চাকরি পেয়েছে। হ্যাঁ, বলেন। প্রাইভেট ব্যাংকগুলোর জন্য কি সিজিপি 3.50 উপরে থাকতে হয় না, এমন কিছু? এখানে রিকোয়ারমেন্ট নেই, এক একটা ব্যাংকের রিকোয়ারমেন্ট এক ধরনের। আপনাদেরকে সিম্পলি বলি, প্রাইভেট ব্যাংকের কোনো ইউনিফাইড রিকোয়ারমেন্ট নেই। আপনি 3.75 পাইলে আপনাকে নাও ডাকতে পারেন, কারণ মনে করতে পারে আপনি ওই ব্যাংকে যায় থাকবেন না। আবার 3 নিচে পাইলেও আপনাকে নাও ডাকতে পারে। ওরা মোটামুটি এভারেজ ক্যান্ডিডেট থেকে ডাকে যারা ওই ব্যাংকে চাকরিতে জয়েন করার পরে থাকে। হ্যাঁ, যেমন আমাকে ব্যক্তিগতভাবে আমি এবং জয়ের স্যার হচ্ছে সেম ইউনিভার্সিটি থেকে। আমার গ্রাজুয়েশন লেভেলে সিজিপিএ ছিল 3.85, এমবিএ তে 3.63। আমাকে কিন্তু মেজরিটি প্রাইভেট ব্যাংক যখন অ্যাপ্লাই করেছিলাম, আমাদের ছাত্র অবস্থা ডাকে নাই। তো এক জায়গায় ভাইবা দিতে যাওয়ার পরে আমাকে বারবার বলছে যে আপনি কি থাকবেন কিনা। হ্যাঁ, আমি বলছি স্যার থাকবো বলে তো ভাইবা দিতে আসছি। তারপরে ওরা থেকে বিশ্বাস করানো যায় না যে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট ব্যাংকের প্রবলেম আর কি, তারা আসলে চায় একজনকে ট্রেনিং দিয়ে সেজন্য না চলে যায়। এই জন্য খুব একদম ট্যালেন্টেড ছেলে মেয়েও নিতে চায় না, আবার দুর্বল ছেলে মেয়েও নিতে চায় না। যারা থাকবে তাদেরকে যে কাজ চলবে এমন ছেলে মেয়েকে নিতে চায়। আর বাংলাদেশ ব্যাংকের এডিতে কি অনার্স শেষ করার পরে অ্যাপ্লাই করা যায় নাকি মাস্টার শেষ করার পরে অ্যাপ্লাই করতে হয়? অনার্স শেষ, ব্যাংকের সকল পরীক্ষা অনার্স শেষ করে অ্যাপ্লাই করা যাবে। আপনার গ্রাজুয়েশন লাইফে দুটা মানে মিনিমাম 2টা ফার্স্ট ডিভিশন লাগবে নবম গ্রেডে অ্যাপ্লাই করার জন্য। 2টা ফার্স্ট ডিভিশন বলছে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর মধ্যে আপনার যে কোনো 2টার সিজিপিএ 3+ থাকলেই হবে। মানে আপনারা এখানে যারা আছেন সবার সিজিপিএ 3+ আছে। হ্যাঁ, মিনিমাম 2টা থাকলেই হবে। স্যার কম্বাইন্ড ব্যাংকের সার্কুলারটা কখন দিতে পারে, কোন ব্যাংকের বা পরীক্ষা কখন হতে পারে? কোন ব্যাংকের কম্বাইন্ড ব্যাংকের, কোম্পানি কম্বাইন্ড ব্যাংকের সরকারি ব্যাংক। বাইসাল ভিত্তিক? হ্যাঁ স্যার। আমি তো বলেছি যে অক্টোবরের লাস্ট উইকে হইতে পারে, নভেম্বরের দিকে পরীক্ষা হয়ে যেতে পারে। আচ্ছা, স্যার একজন প্রশ্ন করেছেন। স্যার প্রাইভেট ব্যাংকে যে শর্ট লিস্টেড হওয়ার বিষয়টা এমটিও বা অন্যান্য পদে, মানে পরীক্ষার আগে তো শর্ট লিস্টেড করে, সেটা কিভাবে ওরা করে? সেটাই বলছি, এটা ওই ব্যাংকের এইচআর পলিসি, এক ব্যাংকের সাথে আরেক ব্যাংক মিলবে না। যেমন আপনার ব্র্যাক ব্যাংকের পলিসি এক ধরনের, ব্র্যাক ব্যাংকের পরীক্ষাও তারা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান একটা
এইচআর ফার্ম বা ব্র্যাক ব্যাংকের পরীক্ষা নেয়, লোকাল কোনো ফার্ম দিয়ে তারা পরীক্ষা নেয় না। সেম প্রতিষ্ঠান এইচএসবিসিরও পরীক্ষা নেয়। আবার আপনি পূবালী ব্যাংক দেখেন, পূবালী ব্যাংকের পরীক্ষা নেওয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। লাস্ট পরীক্ষা নিছে আপনার এই যে লাস্ট এবারে পরীক্ষা নিছে ঢাকা ইউনিভার্সিটি সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টের যিনি ডিন ছিলেন, যিনি প্রশ্নগুলো করতেন, ওই স্যার হচ্ছে কি যেন শাহজালালের ভাইস চ্যান্সেলর হয়ে গেছে, প্রশ্ন শাহজালাল করছে। তো পূবালী ব্যাংকের পরীক্ষা সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্ট নেয়, এটা হচ্ছে ট্রেডিশন। তারপর হচ্ছে আপনার অন্যান্য পরীক্ষাগুলো মেজরিটি আইবি এবং বিআইবিএম নেয়, কিছু এফবিএস নেয়। তো এখন আপনি যেভাবেই যান প্রিপারেশন কিন্তু বাংলাদেশ ব্যাংকের এডি প্রিপারেশন, এটা হয়ে গেলে ওগুলো সবকিছু হয়ে যাবে অটোমেটিক। এখন আপনি আগে আমি স্পেসিফিক বলতে পারবো না এই ব্যাংকের রিকোয়ারমেন্ট এটা, ওই ব্যাংকের রিকোয়ারমেন্ট এটা। এই ব্যাংকের এই বছরের যে রিকোয়ারমেন্ট আগামী বছরের রিকোয়ারমেন্ট সেম নাও হতে পারে, কারণ এটা সম্পূর্ণ তাদের এইচআর পলিসি। এইচআর যেভাবে বলবে, যত নম্বরের বলবে, যারা পরীক্ষা নিবে তারা সেভাবে প্রশ্ন করবে। স্যার স্যার অ্যাপ্লাই যারা করলেই যে শর্টলিস্টেড হতে পারবো, মানে এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম যে প্রাইভেট শর্টলিস্টেড কোন ব্যাংকে 3 পয়েন্ট সিজিপিএ থাকলেও শর্টলিস্টেড হতে পারেন, কোন ব্যাংকে 3.75 হলেও, আমি যেটা একটু আগে বললাম, নাও হতে পারে। আবার তাহলে অনেকে ওরা 3 পয়েন্ট, কিভাবে 3 করে? পয়েন্ট এমন হতে পারে 3.4 নিয়ে কাউকে শর্টলিস্ট করছে, আপনি 3.8 নিয়েও শর্টলিস্টেড নাও হতে পারে। এটা একান্ত ওদের ওদের মর্জির উপরে, ওদের এইচআর গাইডলাইনের উপরে, এটা অন্য কেউ বলতে পারবে না, কারো পক্ষে বলা স্যার সম্ভব না। যারা স্যার যারা রিসেন্ট অনার্স শেষ করছে, তো তাদের তো এমবিএ রেজাল্ট নেই, তো তাদের যদি অনার্সে থাকে সেকেন্ড ক্লাস কিন্তু এসএসসি ইন্টারে থাকে এ, মানে 4 পয়েন্টের উপরে, তো তারা কি যে কোনো ব্যাংকে যে কোনো যে কোনো সার্কুলার ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ হচ্ছে আপনার তো মিনিমাম 2টা ফার্স্ট ডিভিশন চেয়েছে বা ফার্স্ট ক্লাস চেয়েছে, সেটা যে কোনো লেভেলে। স্যার? যদি আসসালামু আপনার আলাইকুম। আপনার যদি একটা থার্ড ক্লাস থাকে, তাহলে আপনি কোনো সরকারি ব্যাংকে অ্যাপ্লাই করতে পারবেন না, সিনিয়র অফিসার অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি তখন 10ম গ্রেডে অ্যাপ্লাই করতে হবে। তো আপনাদের এই এই প্রজন্মের থার্ড ক্লাস সম্ভব না, তাহলে এই প্রজন্মের থার্ড ক্লাস পাইতে 2.25 এর নিচে পেতে হবে সিজিপি গ্রাজুয়েশন লেভেল। স্যার আসসালামু আলাইকুম স্যার। আমি ইসলাম। স্যার প্রিপারেশন যদি খুব ভালো থাকে তাহলে কি স্যার প্রাইভেটে জয়েন করা ঠিক হবে নাকি স্যার সরকারের জন্য অপেক্ষা করা ঠিক হবে? প্রাইভেটে চাকরি শুরু করে দেওয়া উচিত, কারণ আপনি যখন একটা চাকরি পেয়ে যাবেন, আপনি মেন্টালি স্টেবল হয়ে যাবেন। যেমন আমি আপনাকে কিছু ব্যাংকের কথা বলি, যেমন এই যে পূবালী ব্যাংকের চাকরি, উত্তরা ব্যাংকের চাকরি অলমোস্ট সরকারি চাকরির মতোই। যেমন আমাকে যদি বলেন যে ভাই আপনি কি সরকারি ব্যাংকে সিনিয়র অফিসারে চাকরি করবেন নাকি পূবালী ব্যাংকে করবেন, আমি বলবো আমি পূবালী ব্যাংকে করবো। কেন করবো? কারণ পূবালী ব্যাংকের স্যালারি হচ্ছে সরকারি ব্যাংক থেকে ডাবলেরও বেশি, সুযোগ সুবিধা স্যার অলমোস্ট অন্যান্য সরকারি ব্যাংকের ব্যাংকগুলো মতো। স্যার, হ্যাঁ, কিন্তু অনেকে হয়তো এটা রাজি হবে না, অনেকে বলবে যে না ভাই আমার সিকিউরিটি দরকার। আমি মনে করি আমি যদি ঠিকমতো কাজ করি ওটা আমার সিকিউরিটি। হ্যাঁ, যে স্যার পরিশ্রম অন্যান্য করবে, ব্যাংকের ক্ষেত্রে যে স্যার পরিশ্রম প্রচুর করতে পারবে তার জন্য প্রাইভেট ব্যাংক ভালো, আর যে প্রচুর পরিশ্রম করতে পারবে না, বিশেষ করে আমি বলবো মেয়েদেরকে প্রাইভেট ব্যাংকে না যায় না। কেন? মেয়েরা হচ্ছে একই সাথে সংসার সামলাতে হয়, অফিস সামলাতে হয়, দুটো ট্রেড অফ করা প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে মেয়েদের জন্য টাফ। আর ছেলেদের তো আসলে সরকারের ফ্যামিলির হচ্ছে কি থাকে না, ড্রব্যাকটা থাকে না, সুতরাং তারা হচ্ছে যে কোনো চাকরিতে জয়েন করতে পারে। আচ্ছা, একজনের একটা প্রশ্ন করেছে, এটার উত্তর দিয়ে আপনাদের প্রশ্ন নেই। স্যার ক্যারিয়ার ম্যাপ থেকে যে বইগুলো পেয়েছি, বইগুলোর উপর আমরা কতটুকু নির্ভর করতে পারি, আমি আসলে জানতে চাইছি। বইগুলো যদি প্রপারলি ফলো করি তাহলে আমাদের প্রিপারেশন কতটা সম্পূর্ণ হয়েছে বলা যায়। আচ্ছা, আপনাদেরকে সিম্পলি একটা কথা বলি, আমাদের সাথে প্রস্তুতিকালীন সময়ে বইগুলো শেষ করবেন এবং পত্রিকা পড়বেন, এর বাইরে কোনো বইপত্র পড়বেন না, দরকার নেই। বইপত্র পড়ে আপনারা টেনশন মাথা নিয়ে দরকার না। আমরা যেগুলো দিয়েছি এগুলো শেষ করতে পারেন কিনা 5-6 ঘন্টা ডেলি পড়ালেখা করে সেটা চেষ্টা করুন। যদি 5-6 ঘন্টা পরে এগুলো শেষ করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। কষ্ট হবে, এগুলো 5-6 ঘন্টা পরে শেষ করতে কষ্ট হবে। তো যিনি প্রশ্ন করেছেন ভাইয়া না আপু আমি জানি না, আপনাকে বলছি এবং সবাইকে বলছি ক্যারিয়ার ব্যাপার বইগুলো পড়বেন এবং বইগুলো একটু গেটে দেখবেন বইগুলো কতটুকু অর্গানাইজ এবং কতটুকু পরীক্ষার উপযোগী। এবং আপনাদেরকে প্রথমে বইয়ের শুরুতে দেখবেন যে বিগত প্রশ্নগুলো দিয়ে দেওয়া আছে, উদ্দেশ্য হচ্ছে যেন প্রশ্ন ব্যাংক কিনতে না হয়। বাজার থেকে যদি আপনি বই কিনতে যান ব্যাংকের জন্য, আপনাকে কিন্তু এখানে যে অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছেন এর থেকে বেশি কিন্তু বইয়ের টাকায় লাগবে, 3-4-5 হাজার টাকা বইয়ে কিনতে হবে, একদম অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই। এগুলো শেষ করবেন, পত্রিকা পড়বেন। স্যার বলছে আপনি প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন। ব্যাংকের পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়, বিসিএস এর জন্য পড়তে হয় না, বিসিএস এর জন্য পত্রিকার আরো বেশি নির্ভরশীলতা লাগে। এরপরে যখন টোটাল শেষ হবে বাজার থেকে যে কোনো একটা ডাইজেস্ট কিনে তখন ডাইজেস্ট করে দেখবেন যে আপনি সব পারেন কিনা।
হ্যাঁ, এতটুকুই। আর আপনারা স্যার যদি বইগুলো কবে পাবো বইগুলো স্যার? পড়ে ভর্তির ফি ভালো কত লাগে কালকে? অবশ্যই আমাদের পেজে আপনাদের জন্য আমাদের পেজের রিভিউ সেকশন ওপেন আছে। যদি বইগুলো একটু ভালো লাগে একটু আমাদের পেজে একটু রিভিউ দিবেন। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের পেজের রিভিউ অপশনে গেলে আপনারা দেখবেন এখন পর্যন্ত 100% রিকমেন্ডেড, মানে এটা 99% রিকমেন্ডেড না, 100% রিকমেন্ডেড আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। জি ভাইয়া। আসসালামু স্যার আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। গতকালকে ভর্তি হয়েছি স্যার, বইগুলো কবে পাবো স্যার? গতকালকে ভর্তি হলে আজকে বই পাঠিয়ে দেওয়ার কথা। আজকে পাঠালে আপনার বাসা যদি নিয়ারেস্ট হলে দ্রুত পাবেন, দূর হলে একটু সময় লাগবে, 2-3 দিন লাগবে। জি স্যার। স্যার স্যার আমার একটা আসসালামু কোশ্চেন আলাইকুম। ছিল স্যার। প্রাইভেট ব্যাংকে যে কোনো সময় চাকরি চলে যাবে, একজন লেখছে জান্নাতুল মনে হয় মামা, হ্যাঁ চলে যেতে পারে। প্রাইভেট ব্যাংকে না, সরকারি ব্যাংকেও যে কোনো সময় চলে যেতে পারে। বিসিএস ক্যাডার অফিসারদেরকে বাধ্যতামূলক অফিসারে পাঠিয়ে দিতে পারে। এটা চাকরি যে কোনো সময় চলে যেতে পারে। চাকরি তো করতে হলে আপনাকে চাকরির নিয়ম মাফিক চললে চাকরি যাবে না, নিয়ম মাফিক না চলে চাকরি চলে যাবে। হ্যাঁ ভাই আপু বলেন। স্যার এই যে এই ব্যাংকের এই কোর্সটা করলে আর কোন চাকরিতে জব করা অ্যাপ্লাই করা যাবে? বুঝি নাই। এই ব্যাংকের এই কোর্সটা করলে আর কোন জবের জন্য অ্যাপ্লাই করা যাবে, বা টিএসসি বা প্রাইমারি বা জবের জন্য অ্যাপ্লাই করা যাবে? এটা করলে বিসিএস এর কয়েকটা সাবজেক্ট ছাড়া সবকিছু হয়ে যাবে, আর কিছু লাগবে না। স্যার বুঝলেন, আসসালামু আমরা এই আলাইকুম। যে অনলাইনে যে বিভিন্ন ক্লাস বিভিন্ন কোচিং এর বিভিন্ন টিচারদের দেখি, আমরা আপনাদের তো আর এগুলো শেয়ার করতে পারি না। আমরা এগুলো দেখে আমাদের টিচার প্যানেল মাঝে মাঝে হাসে যে এরা কি জুকার, এরা কি বাতের বড়ি বিক্রি করে না তেল তেল বিক্রি করে, বাতের তেল বিক্রি করে। আমাদের মেজরিটি কোচিং গুলোর টিচারদের যে অনলাইন টিচারদের যে কোয়ালিটি, এটা আসলে আমাদেরকে খুব হতাশ করে। যেগুলো ক্লাসরুমে পড়ায় এগুলো আসলে মেজরিটি আসে না। অনেক টিচাররা লাইভে যেগুলো পড়ায়, মনে রাখবেন আপনাকে শেখানো এক জিনিস, পরীক্ষার হলে কমন পড়ানো আরেকটা জিনিস। হ্যাঁ, এই যে গতকালকে রুবেল স্যার একটা ক্লাস নিয়েছে, পেজে দেখবেন 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস নিয়েছে, প্রায় 15-16টা পিন পয়েন্টিং এর এররের ক্লাস নিয়েছে। এই লেভেলের ক্লাস আপনারা যে কোনো মার্কেটে অনলাইন প্ল্যাটফর্মে করে যে কোনো একটা ক্লাস করে অন্যদের আমাদেরকে একটু দেখাবেন যে ভাইয়া এই লেভেলের একটা ক্লাস খুঁজে পেলাম। কিন্তু দুর্ভাগ্য বিষয় হচ্ছে ছেলে মেয়ে এই ধরনের ক্লাস পছন্দ করে না। ছেলে মেয়েরা পছন্দ করে কর্তা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের শেষে এস বা ই এর যোগ করতে হয়, এই ধরনের ক্লাস। এগুলো ভাবে পরীক্ষা আসবে না। হ্যাঁ স্যার কম্বাইন্ড ব্যাংকের রিটেনে বাংলায় কি বাংলায় অ্যান্সার করতে হবে নাকি ইংলিশে? আপু, এখানে আপনাকে প্রিলিতে সবসময় বাংলা ব্যতীত সবগুলো ইংলিশে আনসার করতে হবে। লিখিত পরীক্ষা কখনো জিকে বাংলা আসে, কখনো ইংলিশে আসে। ম্যাথ কখনো বাংলা আসে, কখনো ইংলিশে আসে। আর বাকি আইটেম গুলো সবসময় ইংলিশে আসবে। স্যার জিকে কি রিটেন এবং প্রিলির জন্য ইংলিশেই করতে হবে জিকেটা? জিকে ব্যাংকের প্রিলি আর রিটেন সেম কথা। আপনাকে বলা হয় না মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিল, প্রিলিতে 4টা অপশন থাকবে, লিখিত পরীক্ষা কোনো অপশন থাকবে না। পার্থক্য হচ্ছে এখানে। এটা বিসিএস এর জিকের মতো বড় বড় প্রশ্ন থাকবে না। স্যার এটা কি ইংলিশে করতে হবে? হ্যাঁ, আমরা ইংলিশে পড়াবো। ইংলিশে পড়ালে আপনি বাংলা আসলে বাংলাও পারবেন, আর ইংলিশে আসলে তো ইংলিশে পারবেন। আমাদের সকল ক্লাস আমরা ইংলিশে নেওয়ার চেষ্টা করি স্যার যেন বাংলাটা, আপনার হয়ে যায়। বাংলার ব্যাপারে জানতে চাচ্ছি, বাংলা রিটেনে কি বাংলায় আসবে? বাংলা কিছু থাকে না, শুধু বাংলা একটা রচনা থাকে, কখনো একটা রচনা থাকে, বিহেভিয়ার প্রশ্নগুলো একটা রচনা থাকে, অন্যরা প্রশ্নগুলো হয়তো একটা পত্র দরখাস্ত থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। তবে মেজরিটি সম্ভাবনা আপনাদের এখন পর্যন্ত বিহেভিয়ার পরীক্ষা নিচ্ছে এবং নিবে, সেক্ষেত্রে একটা বাংলা রচনা থাকবে। আর রিটেন পরীক্ষার ইমিডিয়েট আগে একটা সিলেবাস দিয়ে দেয়, যেদিন প্রি রেজাল্ট দেয় ওই দিন একটা সিলেবাস দিয়ে দেয়। তো দেখা যাচ্ছে যে সকল পরীক্ষার 90-95% সেম থাকে, 5% এদিকে দিবে। ব্যাংকে কি প্রিলি আর রিটেন একসাথেই হবে? কিসে ব্যাংকের প্রিলি আর রিটেন? পরীক্ষাগুলোতে প্রিলি আর রিটেন কি মানে 2 একই থেকে 3 কোশ্চেন? সপ্তাহ, সরকারি ব্যাংকে 2 থেকে 3 সপ্তাহ গ্যাপ দিয়ে রিটেন হয়। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার আমি মানে ব্র্যাক ব্যাংকের বর্তমান যে সার্কুলার চলতেছে ওইখানে শর্ট লিস্টে ডাক পেয়েছি। আমার বৃহস্পতিবারে আর কি 50 মার্কে একটা এমসিকিউ পরীক্ষা নিবে বলছে, কিন্তু কোন কনটেক্সট থেকে নিবে বা কিভাবে নিবে এগুলো কিছু আমাকে বলেনি আর কি, একটু যদি বলেন। মেজরিটি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন আসবে, আর কিছু ইংলিশ আসবে। আমাদের পেজে একটা পোস্ট আছে, আপনি দেখতে পারেন। আমাদের পেজে 4-5 দিন আগে 5-7 দিন আগে একটা পোস্ট আছে, বিভিন্ন ইমেজ দিয়ে আপনি ওটা খেয়াল করে দেখতে পারেন।
ব্র্যাক ব্যাংকের এর আগে যারা হচ্ছে এমসিকিউ টেস্ট হয়েছে তাদের প্রশ্ন 14-15টা প্রশ্ন আছে মেবি ওখানে। স্যার হ্যাঁ, জি স্যার স্যার আমাদের কি অ্যানালিটিক্যাল এবিলিটির উপরে কোনো ক্লাস হবে কিনা? আপনাদের 3টা ক্লাস আছে কিন্তু আপনাদের এত শর্ট টাইমে তো হবে না, ম্যাথের ক্লাস শেষ হয়। স্যার স্যার আমি বাংলাদেশ ব্যাংক জি আপু বলুন। ওয়াইএলপি তে যেটা দেখলাম এটা তো হচ্ছে মানে ইমেজ দিয়ে দিয়ে অনেক অ্যানালিটিক্যাল এবিলিটির কোশ্চেন গুলো আসে। তো হ্যাঁ আপনি এখন আপনি যেহেতু টাইম নাই, ইন হ্যাঁ ফিউচারে যদি আমি ওয়াইএলপির জন্য শর্টলিস্টেড হই হুম, তাহলে কি এই ধরনের প্রবলেম বা এই ধরনের কোশ্চেন গুলো হ্যাঁ সলিউশন আমাদের করা হবে অ্যানালিটিক্যাল কিনা? অ্যাবিলিটির ক্লাসগুলো করলে আপনি এগুলো মেজরিটি পারবেন ইনশাআল্লাহ। ইবিএল এর ফিউচার লিডার সম্বন্ধে যদি কিছু বলতেন। ভালো ভালো ভালো। ইবিএল এ খুব ভালো ব্যাংক, ইবিএল ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অনেক ভালো, বাট ইবিএল এর প্রবলেম হচ্ছে আপনার মানে রক্ত রক্ত সব ঘামে জড়ায় ফেলবে, বুঝতে পারলাম। ইবিএল, ডাচ বাংলা, ইস্টার্ন, তারপর হচ্ছে ইস্টার্ন ব্যাংক, সরি ইস্টার্ন ব্যাংক, সিটি ব্যাংক, এদের প্রচুর প্রেশার থাকে ভাই, প্রচুর টার্গেটে জমা থাকে। ডাচ বাংলা স্যার ব্যাংকের তো যে বাংলা পরিমাণ কাস্টমার, এই কাস্টমার হ্যান্ডেল করতে করতে ওয়ার্কশপে যাওয়ার সুযোগ থাকে না। এই জন্য মানুষ সরকারি ব্যাংকে প্রিপেয়ার করে। সরকারি ব্যাংকে কাজের চাপ কম থাকে, অফিসার বেশি থাকে, আর প্রাইভেট ব্যাংকে প্রচুর কাজের চাপ, অফিসার কম। আপনি স্যার বলেন। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানদের জন্য যে একটা মানে সার্কুলার হয়, সেখানে পরিসংখ্যান বিষয়ক যে প্রশ্নগুলো হয় সেগুলো কি বাংলায় হয় না ইংরেজিতে হয় লিখিতর ক্ষেত্রে? ইংলিশে হয় এবং আপনাদের এখানে আমাদের এখানে ম্যাথের যিনি আমাদের সবচেয়ে সিনিয়র টিচার, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট এবং জাপান থেকে পড়ালেখা করে আসছে। স্যার হচ্ছে আগে আমাদের একটা সম্পূর্ণ পরিসংখ্যান সার্কুলার উপরে সম্পূর্ণ পরিসংখ্যানের ছেলে মেয়েদের জন্য একটা আলাদা ব্যাচ করছিলাম আমরা তখন। এবার হয়তো সার্কুলার হলে সামনে হয়তো আমরা এটা প্ল্যান আছে আমাদের। স্যার কোনো ব্যাংকে কি অ্যাকাউন্টিং থেকে কোনো প্রশ্ন হয় কোনো না 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 পোস্টিং? না না জি স্যার। আর তারপর হচ্ছে প্রাইভেট ব্যাংক গুলো বললেন না যে এক এক ব্যাংক এক এক নিয়মে, অনেক সময় তারা নিয়ম চেঞ্জ করে, এটা কি যখন সার্কুলার দিবে সার্কুলারে উল্লেখ থাকবে যে তারা কোন নিয়মে নিয়োগ দিবে? না 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 এটা ইন্টারনাল পলিসি, এটা শুধু শেয়ার করবে যারা প্রশ্ন করবে তাদের সাথে, কারোর সাথে শেয়ার করবে না। না স্যার, এই যে প্রিলি হবে, প্রিলির পর অনেক অনেক ব্যাংক আছে যে প্রিলি পর ভাইবা হচ্ছে, আবার অনেকগুলো প্রিলি রিটেন ভাইবা হচ্ছে, তো এগুলো আমরা বুঝবো কিভাবে কোন ব্যাংকের কোন নিয়মে হচ্ছে? এটাও প্রিভিয়াস প্রশ্নের প্যাটার্ন ট্রেন্ড দেখে বোঝা যায়। যখন এর স্যার মধ্যে ব্যাংক ঢুকতেছেন আস্তে আস্তে সার্কুলার জন্য কোন অ্যাপসটা ভালো হবে, মানে আমরা সার্কুলার গুলো কোথায় ঠিক মতো পাবো মানে? সকল সার্কুলার আমাদের পেজে দিয়ে দেওয়া হয়, আমাদের পেজটা লাইক দিয়ে যুক্ত থাকবেন, যে কোনো নোটিফিকেশন যেন পান। যখন এই ব্যাংকের যে কোনো সার্কুলার যে কোনো তথ্য আমাদের পেজে সাথে সাথে দিয়ে দেওয়া হয়। আচ্ছা ব্যাংক এশিয়ার এমটিও এর কোশ্চেনটা কে করে বেসিক্যালি? ব্যাংক এশিয়ার প্রশ্ন আইবিও করে, বিআইবিএম করে। বিআইবিএম অনেকগুলো পরীক্ষা নিছে ব্যাংক এশিয়ার। স্যার আমাদের যে আজকে ক্লাস একটা যে গ্রুপ তৈরি হলো, তো আমাদের তো 6 মাসের কোর্স, আমাদের কি 6 মাস পরে গ্রুপটা থেকে অটো রিমুভ করে দেওয়া হবে? না 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 না, আপনি গ্রুপে থাকবেন এবং ক্লাস যখন প্রয়োজন দেখতে পারবেন। মানে আমার চাকরি হওয়ার আগ পর্যন্ত আমি চাইলে গ্রুপটাতে এক থাকতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি আচ্ছা স্যার। এখন শুনেন, এই যে এক ভাই প্রশ্ন করছে, স্যার ভাইয়া না আপু জানি না আমি, স্যার জি কে বইয়ের লাস্ট এডিশন তো মে 2024, এখন আমাকে বলেন মে 2024 এর সমস্যা কোথায়, আমাকে একটু বলেন। আমি একটু জানতে চাই প্রবলেম কোথায়, কি কি পরিবর্তন হয়েছে। এই যে সরকার পরিবর্তনের কারণে শেখ হাসিনার নামের পরিবর্তন হবে, আর কি পরিবর্তন হবে? আগে বলতেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া আর কি পরিবর্তন হয়েছে আপনার জিকে আপনি আমাকে বলেন। যা পরিবর্তন হবে ফোকাস রাইটিং এর পরিবর্তন হবে। আমরা ফোকাস রাইটিং বই আমাদের আগের প্রায় 3000-এর মতো বই ছাপানো ছিল, এই আন্দোলনের ইমিডিয়েট আগে ছাপাইছি, সবগুলো এখন আমাদের জলে ফেলাই দিতে হচ্ছে। যা পরিবর্তন হবে ফোকাস রাইটিং এর পরিবর্তন হবে। জিকে তে তেমন কোনো পরিবর্তন নাই, টুকটাক কিছু পরিবর্তন আসবে। কেমন? আগে ধরেন মেট্রো রেলের দৈর্ঘ্য জানতে চাইতো, পদ্মা সেতুর দৈর্ঘ্য জানতে চাইতো, এখন জানতে চাইবে না। এই হ্যাঁ, তো এগুলা আমাদের যেগুলা টুকটাক পরিবর্তন হবে, এগুলা রিসেন্ট অ্যাফেয়ার যখন স্যার পড়াবে 11 নম্বর লেকচারে এগুলো বলে দিবে আপনাকে। টোটাল বইয়ের মধ্যে 0.005% পরিবর্তন আসে না এবং আসবেও না। আপনার আগের মুক্তিযুদ্ধকে আপনার কি বলবত্ত আছে, ওটা তো শেষ হয়ে যায়নি। আর এখন তো আসলে আমাদের স্বৈরাচারের পতন হয়েছে, আপনারা যেভাবে ফিল করছেন আসলে বিষয়টা ওভাবে না। হ্যাঁ, দেশের সকল কিছুই ঠিক আছে, জাস্ট সরকার ব্যবস্থাপনার পরিবর্তন হয়েছে, এখানে টুকটাক একটা পরিবর্তন হয়েছে, অন্য কিছু না।
আর আরেকটা বিষয় একটু আপনাদেরকে বলি, আপনাদের এই ব্যাচে মেবি এখন পর্যন্ত 200+ ছেলে মেয়ে যুক্ত হয়েছে। এই যে পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে ছেলে মেয়ের পড়ার প্রতি একটু আকর্ষণ কম মনে হচ্ছে আমার কাছে। অন্যান্য ব্যাচগুলোতে যেমন আগের ব্যাচও আপনাদের 600 বা 700, একটু আগের ব্যাচও 600+ ছেলে মেয়ে, তার আগের ব্যাচগুলোতে 700, 600, 550 এরকম ছেলে মেয়ে। তো আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে, আমাদের আসলে এক একটা ব্যাচে টিচারদের যে পেমেন্ট আমাদের হিউজ কস্টিং, বই টই সহ। তো আপনাদের যদি বন্ধু বান্ধবরা যদি কেউ ইন্টারেস্টেড থাকে, আপনারা তাদেরকে একটু ইনভাইট করতে পারেন। আশা করছি আপনি ইনভাইট করার পরে ভবিষ্যতে আপনি বকা না খেয়ে আপনাকে অনেক বলবো যে বন্ধু বা আপু, বান্ধবী, তোকে ধন্যবাদ যে ভালো একটা কোর্সের অফার করছিস বা ইনভাইট করছিস। জি আপু বলেন, কি যেন বলতে চেয়েছিলেন? স্যার, আমাদের ক্লাসটা 9টা থেকে না দিয়ে 7টার দিকে দিলে তো না ভালো আপু, হতো। 7টা আমাদের সকল স্লট বুক, আগের ব্যাচগুলো চলতেছে। 9টা একটা স্লট খালি হয়েছে, ওই জায়গায় ব্যাচ দিয়েছি। স্যার এশা নামাজের পরে দিলেই মনে হয় ভালো হয়, মানে 9টা বা 8:30টার দিকে দিলেই বেটার হয়, যেহেতু হ্যাঁ, নামাজ 9টাই বেটার স্যাররা হয়। যখন আসে, স্যাররা 7টা থেকে 9টা একটা ক্লাস নেয়, 9টা থেকে 11টা একটা ক্লাস। আচ্ছা, শীটের বাইরে তো আমাদের জন্য কোনো এক্সট্রা বইয়ের প্রয়োজন নেই, তাই তো? আপাতত না, আপাতত কোনো বই দরকার নেই, আপাতত শীটটা পড়ে শেষ করুন। স্যার আমার ঠিক একটা আছে প্রশ্ন আছে স্যার, প্লিজ। জি। স্যার আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করছিলাম, যদিও স্যার আপনার কাছ থেকে আমি অ্যান্সার পাইছি, থ্যাংক ইউ। স্যার আমার এখন প্রশ্ন হচ্ছে, স্যার আমরা ক্লাস ফলো করলাম, লেকচার ফলো করলাম, সবকিছু গাইড মেনটেন করলাম, সেই সাথে নিউজ পেপার অল ওকে, ঠিক আছে, বাট আমরা কতটা এফোর্ট দিলে বা নিজের থেকে কত সময় নিজ থেকে পড়াশোনা করলে আসলে আমাদের জন্য সেটা ফলপ্রসূ হবে স্যার? আপনাদের এক্সপিরিয়েন্সের সাপেক্ষে জিনিসটা আসলে জানতে চাই, বিকজ অফ আমরা এখানে অনেক আছে চাকরিজীবী, আমাদের হয়তো বা সময় ওরকম ভাবে হবে না টাইম মেনটেন করে, যদিও করে নিতে হবে। এখন দিনে আসলে কতক্ষণ আমরা মেনটেন করে পড়লে আমাদের জন্য সেটা ভালো হবে, আমাদের সবার জন্য, যদি একটু আচ্ছা, বলতেন আমি স্যার। আপনাকে নিয়ে এক্সাম্পল দিই। আপনি জব করেন কোথায়? স্যার কনস্ট্রাকশনে। কনস্ট্রাকশন। আপনি কি ইঞ্জিনিয়ার? জি স্যার। কোথায় পড়ালেখা করেছেন? স্যার উত্তর আইইউবিটি ইউনিভার্সিটি, সিভিল ডিপার্টমেন্ট। আইইউবি, কি আইবিইউটি মনে হয় না? জি স্যার, আইইউবিএটি। আচ্ছা, আইইউবিইটি। তো আপনার একাডেমিক লাইফে কত করে পড়ালেখা করেছেন? স্যার বিএসসি লেভেলে 5 থেকে 6 ঘন্টা পার ডে। আচ্ছা, 5 থেকে 6 ঘন্টা। আপনি ম্যাথে কেমন? জি স্যার। ম্যাথামেটিক্সে কেমন? স্যার ভালো স্যার, ভেরি গুড। আর ইংলিশে, রাইটিং এ? গ্রামার না, গ্রামার তো। রাইটিং এ ভেরি গুড, বাট গ্রামাটিক্যালে মডারেট, মানে মিডিয়াম স্যার। আচ্ছা, তাহলে আপনি ডেইলি 500 ঘন্টা পড়বেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি 500 ঘন্টা পড়বেন। আপনার মতো যারা শুনছে তারা এরকম পড়বে, যারা আরেকটু ব্রিলিয়ান্ট তারা 4-5 ঘন্টা পড়বে, আর যারা জি স্যার। আরেকটু দুর্বল তারা আর 1-2 ঘন্টা বেশি পড়বে। এতটুকুই জি পারছেন। স্যার। জি স্যার, স্যার, থ্যাংক ইউ ইংলিশে স্যার। বেসিক ভালো করার জন্য কি করব? বেসিক ভালো করার জন্য ওই যে বললাম, পত্রিকা পড়বেন। কোনো ধরনের গ্রামার বই পড়তে যাবেন না। গ্রামার বই পড়লে নিয়ম পড়তে পড়তে মাথা আউলায় যাবে, মাথার মধ্যে দেখবেন যে শুধু নিয়ম ঘুরে, উত্তর আর মিলে না। এই জন্য পত্রিকা পড়বেন। পত্রিকা যত বেশি পারবেন পত্রিকা পড়বেন। পত্রিকা থেকে অনুবাদ শিখবেন, ডেলি 5টা করে 7টা অনুবাদ করবেন। এবং অবশ্যই ডেলি স্টার না, ডেলি স্টার ধরবেন 3-4-5 মাস পরে, এখন না। ঢাকা ট্রিবিউন অথবা বিজনেস স্ট্যান্ডার্ড, হ্যাঁ, অথবা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। স্যার আমরা যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আছি আর কি, তারা যারা ব্যাংকে মুভ করতে চাইতেছে, এখন এটা কি পরীক্ষার কোনো লেভেলে ভাইবা পর্যন্ত আর কি, যে আলাদা এটা এফেক্ট করতে আলাদা পারে সার্কুলার কিনা? মাঝে মাঝে হয়, আলাদা সার্কুলার মাঝে মাঝে হয়। ব্যাংকে, জেনারেল ব্যাংকিং এ জয়েন করা সবচেয়ে ভালো, কারণ ব্যাংকের এমডি, ডিএমডি, এরা জিএম, ব্যাংকিং সেক্টরে হচ্ছে ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে জয়েন করা থেকে জেনারেল ব্যাংকিং এ জয়েন করা বেশি ভালো। মানে ভাইবাতে কি মানে এইভাবে আটকাতে পারে কিনা, যে কেন আসলে মুভ করার ইচ্ছা হইলো যে ইঞ্জিনিয়ারিং কালকে থেকে আসলে কালকে ব্যাংকিং এ? আমরা ভাইবা নিছিলাম। আজকে থেকে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র অফিসারের ভাইবা শুরু হয়েছে। কালকে এই সময় পর্যন্ত আমরা ভাইবা করেছিলাম অনলাইনে জমে। আমরা কয়েকটা ছেলে মেয়েকে, এই যে আপনাদের চুয়েটের, বুয়েটের, কুয়েটের, তারপরে এই যে লেদার টেকনোলজি, লেদার ইউনিভার্সিটি যেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে লেদার ইনস্টিটিউটটা, এদেরকে আমরা তুলোধুনো করে ফেলছি। শুধু আমাদের প্রশ্ন উত্তর দিতে পারে না। একজনকে জিজ্ঞেস করলাম, আপনি লেদার টেকনোলজি থেকে পড়ালেখা করে লেদার ইঞ্জিনিয়ার হয়ে আপনি কেন আইসিবি তে দিয়েছেন? আইসিবি কি কি কাজ করে বলেন? সে বলতে পারে না। আইসিবি তাহলে কেন দিলেন? এখন যে উত্তর দিয়েছে ওই উত্তর যথেষ্ট পুরো। এখন এক আপুকে জিজ্ঞেস করলে, এক আপু দেখেন, এক আপু এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, সেটা বাংলা এগ্রিকালচার থেকে পড়ালেখা করেছেন। তাকে বললাম যে আপনি একজন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে এগ্রিকালচারে পড়ালেখা করেছেন, আপনার পিছনে লক্ষ লক্ষ টাকা সরকার খরচ করেছে, আপনি কেন ব্যাংকে আসতে চান?
এই কথার উত্তর সে যে সুন্দর করে দিয়েছে। হ্যাঁ, সে হচ্ছে সোনালী ব্যাংক চয়েস দিয়েছে, সে কিন্তু আইসিবি দেয় নাই। যদি আইসিবি দিত সেও কিন্তু ধরা খেত। সে সোনালী ব্যাংক দিয়েছে, সে উত্তরে বললো ব্যাংকগুলোকে সরকারের প্রচুর প্রজেক্টে, মানে আমাদের এগ্রিকালচারাল প্রজেক্টে প্রচুর পরিমাণ লোন দিতে হয়। তো আমি বিং এ এগ্রিকালচারিস্ট, আমার যদি সুযোগ হয় সেক্ষেত্রে আমি আমার ব্যাংকে প্রয়োজনীয় তথ্যপত্র দিয়ে, প্রয়োজনীয় পরামর্শ দিয়ে হেল্প করতে পারবো, এবং কোন কৃষক কি ধরনের লোন পাওয়া উচিত সে ব্যাপারে আমি তাদেরকে পরামর্শ দিতে পারবো। হ্যাঁ, এবং যেহেতু এগ্রিকালচার স্টুডেন্ট হিসেবে মানুষের সাথে, আমার গ্রামের আপামর জনসাধারণের সাথে মিশার জন্য আমি মেন্টালিটি সেভাবে গ্রো করেছি, যার কারণে যে কোনো রুরাল এরিয়াতে আমি যদি ম্যানেজার হিসেবে পোস্টেড হই, আমি মানুষের সাথে মিশতে পারবো। হ্যাঁ, এই জন্য আপনারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা চেষ্টা করবেন একটু আমাদের রেগুলার ব্যাংকগুলোতে ব্যাংকিং এ অ্যাপ্লাই করা, ইয়েতে না করে, কি যেন বলে, স্যার আইসিবি আমার টাইসিবি একটা এগুলোতে না করে। কোশ্চেন ছিল। হাউস বিল্ডিং ফাইন্যান্সে করবে, দিবেন না 1 নম্বর, আইসিবি 1 নম্বর দিবেন না, 1 নম্বর অল টাইম সোনালী ব্যাংক দিবেন। স্যার এখন প্রশ্ন আসে যে কেন দিব না স্যার এই দুইটাতে, একটু যদি বলে দিতেন কারণটা। ওই যে আপনি ধরেন, আপনাকে বলবো যে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে আপনি আইসিবি তে কেন অ্যাপ্লাই করলেন, আইসিবির কাজ কি, আপনি কি আমারে বলতে পারবেন আইসিবির কাজ কি? না 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 স্যার, এই জন্যই স্যার জিজ্ঞেস করছি কারণটা কি স্যার, এর কি। হ্যাঁ, আইসিবি ক্যাপিটাল মার্কেট দিয়ে কাজ করে। এখন আপনাকে বলবো যে ক্যাপিটাল মার্কেট বলতে কি বুঝেন? হ্যাঁ, ক্যাপিটাল মার্কেট কারা কারা কাজ করে, আইসিবির কাজ কি, আইসিবি যে ফান্ড রেজ করে কিভাবে করে, হ্যাঁ, পাবলিক অফারিং গুলো কিভাবে করে, তখন তো আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এগুলো আপনার কাজ তো না। যারা হচ্ছে আইবি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে পড়ালেখা করেছে, বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে যারা পড়ালেখা করছে তারা 1 নম্বর আইসিবি দিবে। অন্য ব্যাকগ্রাউন্ডের সকল ছেলে মেয়ে আগে হচ্ছে নর্মাল ব্যাংকগুলো, সরকারি নর্মাল যে ব্যাংকগুলো এগুলো দিবে। স্যার ভাইভাতে কি আমাদের স্যার আমাদের সাবজেক্ট এবং আমাদের ইউনিভার্সিটি মানে স্যার কেমন আমার প্রভাব একটা ফেলে কোশ্চেন একটু ছিল। বলবেন? আচ্ছা, যিনি করতেছেন হ্যালো ওনাটা একটু শেষ করে নিয়ে, ওনাটা শেষ করে আরেকটাতে যাই আমরা। স্যার আমি নিম্নি, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি গত বছর। স্যার আমি ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক সহ অনেক জায়গায় হচ্ছে এমটিও পোস্টের জন্য আর ইয়াং লিডার পোস্টের জন্য শর্ট লিস্টেড হয়েছিলাম। কিন্তু স্যার আমার ইংলিশ আর অন্য যে সাবজেক্ট গুলো আছে এগুলো যেমন আমি পারি, কিন্তু আমার ম্যাথ হচ্ছে যে অনেক ভুল হয়। কিন্তু আমার ম্যাথের যে উইকনেসটা আছে এটা কাটানোর জন্য আমি কি করতে পারি? আচ্ছা, 6 মাস পরে যেহেতু আপনি ইংলিশে ভালো বলছেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির গণযোগাযোগ সাংবাদিকতার স্টুডেন্ট, মানে আপনি ইংলিশে ভালো, কারণ আপনার টোটাল কোর্সটা আপনাকে ইংলিশে করতে হয়েছে, ইংলিশে লিখতে হয়েছে। এবং আপনি যেহেতু সাংবাদিকতা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, যে কোনো ইস্যুর উপর আপনার লেখার অ্যাবিলিটিও ভালো রয়েছে, এটা আমি বুঝতে পেরেছি। আপনি আগামী 6 মাস পর থেকে যতগুলো অ্যাপ্লাই করবেন সবগুলো চাকরি পাবেন ইনশাল্লাহ। এই 6 মাস স্যাররা যে ম্যাথ গুলো করাবে এগুলো করবেন। আপনাদের ম্যাথ বই যদি পেয়ে থাকেন 3টা পার্ট দেখবেন। প্রথম পার্টে টিচার্স ওয়ার্কটা, দ্বিতীয় পার্টে হচ্ছে কিছু অঙ্ক করে দেওয়া আছে, তৃতীয় পার্ট হচ্ছে হোমওয়ার্ক আছে। তো প্রথম পার্টে যে টিচার্স ওয়ার্ক রয়েছে এটা করানোর সময় খুব গুরুত্ব দিয়ে করবেন। আজকে যারা জোহার স্যার বলছে যে ছেলে মেয়েদের প্রশ্ন উত্তর দিবেন, আপনারা না বুঝলে স্যারকে প্রশ্ন করবেন, আপনিও প্রশ্ন করবেন। তারপরে হচ্ছে ক্লাস যখন শেষ হবে সাথে সাথে ক্লাসের অঙ্কগুলো আপনি আবার আধা ঘন্টা 40 মিনিট রেস্ট নিয়ে আবার ম্যাথগুলো করে ফেলবেন, স্যার যেগুলো করিয়েছে। এরপরে প্রতিটা চ্যাপ্টারে দেখবেন 10-15টা করে অঙ্ক করে দেওয়া আছে, সেগুলো দেখবেন ওই রাতেই বা ওই দিনেই, অথবা ইমিডিয়েট পরের দিন সকালে। এরপরে আপনি যখন টিচার্স ওয়ার্ক শেষ করবেন, ইলাস্ট্রেটিভ পার্ট মানে যেগুলো করে দেওয়া আছে সেগুলো শেষ করবেন, তারপরে হোমওয়ার্কে যাবেন। হোমওয়ার্কের ম্যাথগুলো করবেন, যেগুলো পারবেন এগুলো করবেন, যেগুলো পারবেন না সেগুলো দাগায় রাখবেন, সেগুলো হচ্ছে আপনাকে সলভ ক্লাসে দিয়ে সমাধান দেওয়া হবে। এভাবে যখন আপনি, আমাদের টিচাররাই প্রায় আপনাকে 550 থেকে 600 ম্যাথ ক্লাসরুমে করাবে ইনশাল্লাহ। এবং দেখবেন যে আপনার যেহেতু ওইদিকে ইংলিশটা ভালো আছে, আপনি ইনশাল্লাহ চাকরি পেয়ে যাবেন এবং আপনার এক্সপেক্টেড জবে পাবেন। ব্র্যাক, ইবিএল এগুলোর সুবিধা হচ্ছে এখানে কারো যদি পারফরমেন্স ভালো হয়, কেউ যদি ভালো কাজ করতে পারে, টেকনিক্যালি যদি কেউ একটু এক্সপার্ট হয়, হ্যাঁ, তাহলে তাদের কিন্তু র্যাপিড প্রমোশন হয়, খুব ভালো স্যালারি পাওয়া যায়। এটা হচ্ছে সুবিধা এগুলোতে। সরকারি ব্যাংকে যেমন নির্দিষ্ট সময়ের আগে পর ছাড়া প্রমোশন হয় না, কিন্তু প্রাইভেট ব্যাংকগুলোতে ভালো পারফরমেন্স করলে র্যাপিড প্রমোশন হয়, এমনও হয় 2 বছর অন্তর অন্তর প্রমোশন হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আপু যিনি প্রশ্ন করেছেন সাংবাদিকতা ডিপার্টমেন্ট, উনি মেবি আমাকে ইনবক্সে নক দিয়েছিলেন আপু, না? আর না স্যার, আপনাকে দেইনি। আমি আপনার নাম্বার আমার চেয়েছিলাম অফিসের কাছে, কিন্তু তারা কেউ প্রোভাইড করেনি। আচ্ছা, আমাকে কেউ একজন এই সেম প্রশ্নটা করলো, সেও জার্নালিজমের,
একটা আপু আমার, স্যার যাই হোক, স্যার কি আপনারা যে নোটবুক গুলো দিচ্ছেন এর পাশাপাশি কি পিডিএফ বা শিট এগুলো প্রোভাইড করবেন নাকি এগুলোই পিডিএফ শুধু নোটবুক? আপনাদেরকে যে ক্লাসগুলো হবে, আপনাদের যে সিক্রেট গ্রুপ, সেখানে একটা গুগল শিট দিবে। সেই গুগল শিটে ক্লাসগুলো ধারাবাহিকভাবে রেকর্ড থাকবে, এবং টিচাররা যে সকল ক্লাসে টিচারদের লিখবে, যেমন অঙ্ক অঙ্ক যখন যেটা করবে, সেই অঙ্কগুলো সেই স্লাইড গুলো আপনাদেরকে দিয়ে দিবে পিডিএফ আকারে। হ্যাঁ, মেন্টাল সেগুলো হচ্ছে আপনাদেরকে ইয়েতে পিডিএফ গুলো ওই ক্লাসের লিংকের ডান পাশে দেখবেন পিডিএফ লিংক পাবেন সামনে। আর মূলত আমাদের এগুলো তো সব বইতেই আছে, সবকিছু বইতে আছে, জাস্ট টুকটাক আমরা পিডিএফ যেটা লাগে সেটা দিব। আর স্যার ক্লাস টাইমটা কি হ্যাঁ? স্যার এই 9টা থেকে কয়টা পর্যন্ত থাকবে? স্যার ক্লাস আচ্ছা, টাইমটা আমাদের সবসময় কি থাকবে? সবসময় নোটে থাকবে। আপনাদের মানে গুগল 9টা শিটটা থেকে অলরেডি আমরা পোস্ট করে দিয়েছি না? গুগল আপনাদের গ্রুপে পিন পোস্টে গুগল শিটটা পাবেন। আজকের ক্লাসের কি কোনো কিছু স্যার একটা জানতে কোশ্চেন ছিল। স্যার এটা 9টা থেকে কয়টা পর্যন্ত থাকবে ক্লাস টাইমটা? 9টা থেকে 11:30 পর্যন্ত থাকবে। স্যার স্যার একটা সপ্তাহে যে কোশ্চেন 4 ছিল। দিন হবে স্যার ক্লাস আমরা হবে যারা সেটা ক্লাস জিরো রুটিনটা থেকে দিয়ে একদম দেওয়া জিরো যায়? থেকে স্টার্ট আগামী করছি কোর্সটা, আগামী আমাদের কি রকম ভাবে প্রিপারেশনটা নেওয়া উচিত যদি একটু বলতেন। আগামী 2-4 দিনের মধ্যে আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিবে, আমরা কি যেন বলে, আমরা একটা শিডিউল দিয়ে দিব, সেই শিডিউল অনুসারে ক্লাস হবে। যেদিন যেদিন শিডিউলে ক্লাস উল্লেখ থাকবে, হ্যাঁ, ওটা আপনার সিক্রেট গ্রুপে দিয়ে দিব। সেই দিন আপনার ওই সময় ক্লাসের জন্য যুক্ত হবেন। হ্যাঁ, হয়তো 9টার বাকি 5 মিনিট আগে বা 5 মিনিট পরে, মানে 9টা +- 5 মিনিট ক্লাস শুরু হবে। তো এটা হচ্ছে প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাসে 14 থেকে 17 দিন ক্লাস হবে। হ্যাঁ, 14 দিন ক্লাস হবে। হয়তো এখন এই যে সামনে পূজার বন্ধ আছে, পূজার আগে হয়তো ক্লাস একটু স্লো ডাউন হবে, পূজার পরে হচ্ছে আপনাদের মোটামুটি ক্লাস পুরোদমে ক্লাস চলবে। আর হচ্ছে পূজা আমাদের যা ভর্তিকৃত ছেলে মেয়ের মধ্যে আমাদের একটা রেশিও হচ্ছে 18 থেকে 20% ছেলে মেয়ে সনাতন ধর্মের টোটালি। কারণ সনাতন ধর্মের ছেলে মেয়েরা ব্যাংকের প্রতি একটু বেশি আকৃষ্ট থাকে। তো টোটাল আপনাদেরকে মাসে 14 থেকে 16টা ক্লাস দিব আমরা। তো আমার বিশ্বাস যে এই ক্লাসগুলো একটু আমরা বেশি ক্লাস চাইলেও দিতে পারি না আপনার, কারণ হচ্ছে আমরা প্রতিটা ব্যাচে ছেলে মেয়েদেরকে যখন 15-16টা ক্লাস যখন দিই, তখন এই চিৎকার চেঁচামেচি শুরু করে যে ভাইয়া হোমওয়ার্ক শেষ করতে পারি না। কারণ প্রতিটা ক্লাসের সাথে আপনারা দেখবেন যে যারা বইগুলো পেয়েছেন, দেখবেন প্রত্যেকটার সাথে প্রচুর পরিমাণ হোমওয়ার্ক আছে। এই হোমওয়ার্ক গুলো শেষ করতে, প্রতিটা ক্লাস শেষ করার পরে হোমওয়ার্ক শেষ করতে আপনার 1-2 দিন লাগে। হুম। স্যার ডাচ বাংলা ব্যাংকের এমটিওর প্রিপারেশনটা একটু বলতে পারবেন, মানে কি টাইপ কোশ্চেন হয় ডাচ বাংলার এমটিও? ডাচ বাংলার এমটিইউ পরীক্ষা মেজরিটি পসিবিলিটি আইবিএ নেয়। হ্যাঁ, জি স্যার। মেজরিটি পসিবিলিটি কিছু পরীক্ষা বিআইবি এমন নিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমার কাছে আপনাদের যাদের প্রিপারেশন এখনো একদম আপ টু দ্য মার্ক না, তারা আসলে এগুলো নিয়ে চিন্তা না করাটা ভালো। কারণ আমরা আপনাকে যে প্রিপারেশনটা দিব, দেখবেন যে আপনার এই যে পরীক্ষা কে নিচ্ছে, কোন ব্যাংকের পরীক্ষা হচ্ছে, এটা 2-1টা ব্যাংক ছাড়া আপনাদের এগুলো নিয়ে, যেমন ব্র্যাক ব্যাংক নিয়ে আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে, এইচএসবিসি নিয়ে আলাদা চিন্তা করতে হবে, কিন্তু ডাচ বাংলা বা ইস্টার্ন ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক, এগুলো নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, এগুলো আপনি যে প্রিপারেশন থাকবে, এই প্রিপারেশন নিয়ে পরীক্ষা হলে যাবেন, ইনশাল্লাহ ভালো করবেন। আর একটা কোশ্চেন ছিল স্যার, যদি জি স্যার আমরা যারা লেটস সে আমরা একদম জিরো থেকে প্রিপারেশনটা স্টার্ট করছি, আমাদের কোনো জব প্রিপারেশন নাই, আমরা একদম ফ্রেশার্স, তো এক্ষেত্রে আমাদের কি রকম পরিশ্রম করা লাগতে পারে বা ডেইলি কতক্ষণ এফোর্ট দেওয়া লাগতে পারে, যদি একটা আইডিয়াল স্টুডেন্ট ধরি স্যার, মেধাবী যারা আছে তাদের কথা বাদ দিলাম স্যার, সো এটার জন্য কি রকম মেথড হওয়া উচিত বা আমাদের কি রকম শ্রম দেওয়া উচিত যদি একটু বলতেন স্যার। আপনার অবজেক্টিভ কি? স্যার আমার অবজেক্টিভ হচ্ছে যে সরকারি ব্যাংকে অথবা বাংলাদেশ ব্যাংকের এডিতে যদি আমি অ্যাপ্লাই করতে চাই স্যার, সেক্ষেত্রে আমার কতটুকু শ্রম দেওয়া প্রয়োজন দিনে? যদি এর চাকরি পেতে চান, জি স্যার। তাহলে পরামর্শ যেটা দিব সেটা তো আপনি শুনবেন না, পরামর্শ দিয়ে লাভ কি? স্যার চেষ্টা করব, যদি তাও একটু বলতেন। আমি যদি এখন আপনাকে পুকুরে নিয়ে আপনার মাথাটা পানির নিচে ডুবে রাখি, জি হ্যাঁ, জোর করে চাপ দিয়ে, আমি আর জোয়ার স্যার দুজনে মিলে জোরে আপনাকে পানির নিচে মাথা ডুবে রাখলাম, তখন আপনার ইচ্ছাটা কি হবে? অনেক কিছু খেতে ইচ্ছা করবে, অনেক কিছু মনে আসবে, বান্ধবীর কথা মনে আসবে, বাবা মার কথা মনে আসবে, নাকি বাঁচার কথা, বাঁচার চিন্তা আসবে, কোনটা আসবে? স্যার অবশ্যই বাঁচার চিন্তা আসবে। চিন্তা একটাই হবে, কি হবে, নাকটা উপরে উঠাবেন, আর কোনো কিছু চিন্তা থাকবে? জি না স্যার। থাকবে না। তখন আপনি চিন্তা করবেন যে আল্লাহ, আমি যদি একটু এই যাত্রা যদি একটু বেঁচে যেতাম, নাকি? জি স্যার। তো বাংলাদেশ ব্যাংকে রেডি হওয়ার জন্য
এটি যদি হতে চান, এই 1.5-2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিবে, মাত্র 155 জনটা শূন্য পদে এবার আসবে। হওয়ার জন্য আপনাকে সেভাবে প্রিপারেশন নিতে হবে। জি স্যার। আর যদি স্যার অ্যাজ মাচ অ্যাজ পসিবল আপনাকে পড়ার টেবিলে থাকতে হবে এডি হলে। আর স্যার প্রাইভেট ব্যাংকের এমটিওটা আমার মেইন টার্গেট স্যার। হ্যাঁ, আমি এডির কথা বললাম যে আগে বড়টা শুনেন, তাহলে ছোটটা সহজ মনে হবে। সো এই ক্ষেত্রে স্যার মানে আমি যেহেতু একটা জায়গাতে এখন আছি, জবের মধ্যে আছি স্যার, সো আমরা কিভাবে প্রিপারেশন নিলে একদম জিরো থেকে স্টার্ট করলে বেসিক থেকে যাতে আমাদের সুবিধা হয়, এটা যদি একটু বলতেন স্যার। আমি জানি কোশ্চিনটা সিলি, তারপরেও স্যার একটু জানতে চাইলাম। হ্যালো। স্যারের মনে হয় কল আসছে। এর জন্য সমস্যা হয়েছে, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, প্রাইভেট ব্যাংক ব্যাপারে তো অনেক কথা বলছি এর আগে, ওগুলো একটু শুনবে, ওগুলো শুনুন নাই? জি স্যার, শুনেছিলাম স্যার। আমি একটু লেটে জয়েন করেছিলাম স্যার, আমার নেটওয়ার্ক সমস্যার জন্য। সো আচ্ছা, রেকর্ডিং দিয়ে দিবে, সুতরাং শুনতে পারবেন, সমস্যা নেই। জি অবশ্যই স্যার, ধন্যবাদ। ওকে, স্যার জি বলুন ভাই একটু। স্যার ওই যে আজকে তো আমরা আপনাদের বই রিসিভ করছি আমি স্যার, ওইখানে মনে হয় দুইটা বই মিসিং আছে, একটা হচ্ছে পিং পয়েন্ট ইরর আর একটা হচ্ছে মেন্টালি এবিলিটি। এই দুইটা বই কি আমরা পাবো? পিন পয়েন্টের তো কোনো আলাদা বই নেই, ফোকাস রাইটিং এ মিস হয়েছে আপনার, অন্য কোনো কিছু। ফোকাস রাইটিং, জি স্যার। ফোকাস রাইটিং ফোকাস তো হচ্ছে বললাম, ফোকাস রাইটিংটা আপনাদেরকে আমি লাইভও বলেছি। ফোকাস রাইটিংটা আমি বললাম না যে প্রায় 3000-এর মতো বই আমাদের একদম গার্বেজে চলে গেল, কারণ পরিবর্তিত প্রেক্ষাপটে ফোকাস রাইটিংটা পরিবর্তন আসবে। তো এটা আমরা নতুন করে আবার এখন কাজ করতেছি, অক্টোবরের লাস্ট উইকে বা নভেম্বরের ফার্স্ট উইকের দিকে আমরা এটা নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগে বলেছিলাম, আইদার আপনি আমাদের কাছ থেকে চাইলে পিডিএফ নিতে পারেন, আর যদি হার্ড কপিটা নিলে জাস্ট 50 টাকা ওদের বিকাশ খরচ লাগে, বিকাশ খরচটা দিয়ে দিলে আমরা আবার হার্ড কপি পাঠিয়ে দিব। এই এতটুকু, আর কোনো পরিবর্তন নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল আর লাস্ট। বাকি যেগুলো, এগুলো আপনাদের সিটের ভিতরে আছে, আপনি খুঁজতে পাবেন। আর বইগুলো একটু দেখে, যদি যিনি প্রশ্ন করেছেন বইগুলো দেখে যদি ভালো লাগে, বা যারা যারা বই পেয়েছেন আমাদের একটু পেজ বা গ্রুপে, আমাদের জি গ্রুপ স্যার, আছে, জি স্যার, অবশ্যই। একটু একটা রিভিউ দিবেন। হ্যাঁ, ছবি দিয়ে একটা রিভিউ দিবেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। জি স্যার এই যে ফোকাস রাইটিং এর বইটা যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে স্যার, তখন কি আমাদের যোগাযোগ করা লাগবে নাকি আপনারা না নিচে না থেকে না, আর কি আমরা 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 আপনাদের গ্রুপে আপডেট দিব না, ও সিটের আচ্ছা গ্রুপে আপডেট দিব। স্যার আমি হচ্ছে মানে আমরা ম্যাক্সিমামই হয়তো বা হচ্ছে মানে কোর্স প্ল্যান সহ 9টা বই পাইছি, এটা কি ঠিক আছে নাকি কম কম হয়েছে নাকি বুঝতেছি না আসলে। আমার এখানে নেট বেশি ডেভেলপ করতেছে। ও আচ্ছা, ফোন আসতেছে পারে। হ্যাঁ বলুন, যিনি প্রশ্ন করতেছিলেন বলুন। স্যার ক্লাস স্যার রুটিনটা বলছি কবে হচ্ছে পাবো কোর্স প্ল্যান সহ 9টা বই পাইছি, এটা কি ঠিক আছে নাকি কম হয়েছে দুই একটা, বুঝতেছি না তো, আমি আসলে নতুন স্টুডেন্ট তো। ফোকাস রাইটিংটা ওরা পার নাই, দেখেন তো। না স্যার ওইটা শুধু ওই পাইনি। একটাই বাকি আছে, ওই একটাই বাকি আছে, ফোকাস ও রাইটিং। একটাই, ওটা কেউ পায় নাই, আচ্ছা, কাউকে দিলেই তো, দিলেই তো পাবে। মানে ওইটা বাদ আছে 9টা বই তাহলে। হ্যাঁ, কোর্স প্ল্যান সহ 9টা, আর ওটা সহ ঠিক 10টা। আছে স্যার। ওকে, স্যার আমার একটা আপনাদের প্রশ্ন সবার ছিল প্রতি স্যার। রিকোয়েস্ট, যদি বইগুলো একটু ঘাটবেন, দেখে যদি সিস্টেম ভালো লাগে, যেমন ম্যাথের অ্যানালাইসিসটা দেখবেন, আহ ইংলিশের অ্যানালাইসিসটা দেখবেন, ম্যাথের অ্যানালাইসিসের পরে দেখবেন যে গত 11টা রিটেন পরীক্ষা সকল ম্যাথ আমরা ওখানে দিয়েছি। তো এই বিষয়গুলো উল্লেখ করে একটা, যাদের ভালো লাগবে একটু আমাদেরকে আমাদের পেজে একটু লিখবেন, আর যাদের খারাপ লাগবে তারা আমাকে ইনবক্স করবেন যে ভাইয়া এই পরামর্শগুলো দিলাম, এগুলা পরবর্তীতে করলে ভালো হবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি আপু বলেন। স্যার ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের গ্রহণযোগ্যতা কেমন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে, যদি একটু। আপনার সাবজেক্ট কি? স্যার কম্পিউটার সায়েন্স। আচ্ছা, আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, আবার ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে টেনশন কেন? আপনি আবুজার গিপারি কলেজ থেকে পড়ালেখা করেছেন, না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পড়ালেখা করেছেন, নাকি হার্ভার্ড থেকে করেছেন? সরকারি ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে 2 পয়সার মূল্য নেই। মূল্য হচ্ছে লিখিত পরীক্ষাটা কেমন দিলেন, ভাইভাতে প্রশ্ন উত্তর দিতে পারছেন কিনা, এর বাইরে কোনো কিছু নেই। এগুলো স্যার টুকটাক স্যার মূল্য আছে প্রাইভেট ব্যাংকে, টুকটাক মূল্য আছে প্রাইভেট ব্যাংকে, সরকারি ব্যাংকে নাই।
স্যার আমি তো কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম স্যার, যে বাংলাদেশ ব্যাংক পরিসংখ্যানের যে পোস্টের কথা স্যার, ওইটার জন্য কি আমাদের আবার অনলাইনে আবার কোর্স করতে হবে কি? ও ভাই, ওটা কোর্স, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস, ওটা জেনারেল না, ওটা সম্পূর্ণ আলাদা জিনিস। ওটা স্ট্যাটিস্টিক্স, আপনার একাডেমিক পড়ালেখার উপর অনেক প্রশ্ন আসবে, ওটা অনেক কঠিন জিনিস। আমাদের জি জন্য কঠিন স্যার। জিনিস, আপনাদের জন্য সহজ জিনিস। ওটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ওটা এর সাথে মিলবে না। স্যার মানে স্যার আপনারা কি এটার জন্য কোর্স করান নাকি এটা সেটা স্যার? এটা আমাদের একজন স্যার স্যার আছে, উনি যদি রাজি হয় আমরা করাবো, আর উনি রাজি না হলে করাতে পারবো না। আচ্ছা স্যার। উনি এর আগে স্যার আমরা আর স্যার কোর্স আমার করে একটা দিতে প্রশ্ন পারবো। ছিল। জি স্যার বলেন। আমার একটা স্যার আপনার যে এই ক্যারিয়ার ম্যাপ থেকে যে শীটগুলো দেওয়া হয়েছে এগুলোর বাইরে কি কোনো আমাদের অতিরিক্ত কোনো বই কিনতে হবে কিনা? না, কোনো বই কিনতে হবে না, পত্রিকা ছাড়া, এটা বারবার বলেছি। স্যার আসলে আরেকটা স্যার আমাদের এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে অনেকগুলো টপিক আপনার স্কিপ হয়ে গেছে, এই জন্য আর কি আচ্ছা, কোশ্চেনটা রেকর্ড করা থাকবে, হয়েছে। আপনি পরে দেখে নিতে পারবেন, সমস্যা নেই। হ্যালো। আপনি বলুন। হ্যাঁ স্যার, আপনি একটু আগে যে শেরেবাংলা বিশ্ববিদ্যালয়ের একজন আপুর কথা বলছিলেন যে উনি হচ্ছে কৃষি নিয়ে পড়াশোনা করেছেন। স্যার আমি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ও গবেষণা নিয়ে পড়াশোনা করেছি স্যার। এখন আমি আমার এই সাবজেক্টটা কিভাবে ব্যাংকের সাথে রিলেট করতে পারি? শুধু আইসিবি আর হাউস বিল্ডিং প্রথম চয়েস দিয়েন না, তাহলে পুরোটাই কিভাবে কি হবে কোনো এই প্রশ্নই জিজ্ঞেস করবে না আপনাকে। যদি আইসিবি তে যান, হাউস বিল্ডিং ফাইন্যান্সে যান, তাহলে আপনাকে জিজ্ঞেস করবে। কারণ আইসিবি তে কেন দেয়, আইসিবি দেয় ঢাকার মধ্যে থাকবে, আগে আইসিবি তে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পাইতে, এই সকল কারণে, এই জন্যই দরে বেশি। আর সরকারি ব্যাংকে দিলে আপনাকে, ধরেন আপনি রূপালী ব্যাংক দিলেন, সোনালী ব্যাংক দিলেন, জনতা ব্যাংক দিলেন, আপনাকে এই প্রশ্ন কেউ করবেই না ভাই। সাবজেক্ট কি, কোথা থেকে, মানে এইগুলা কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে না। কিন্তু আপনি যখন আইসিবি দিবেন, আপনাকে বলবে তোমার শিক্ষা ও গবেষণা পড়ালেখার সাথে আইসিবি সম্পর্ক কি। আইসিবি তে আসলে একটা স্পেশালাইজ মানে প্রজেক্ট বা স্পেশালাইজ ক্ষেত্র, এখানে আসলে অন্যদের না, যারা স্পেশালাইজেশন নাই এমন লোকজন এখানে অ্যাপ্লাই না করাটা হচ্ছে ভালো। এতটুকু করলে যে বড় সমস্যা হবে তা না, সে যদি রিলেট করতে পারে ভালো, কিন্তু আপনারা রিলেট করাটা টাফ। স্যার স্যার একটা পার্সোনাল কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমরা যারা হচ্ছে যে এই বছর পাশ করেছি, তো আমাদের ফ্রেন্ডরা সবাই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাজ এ লেকচারার অর কোনো মিডিয়া হাউসে হচ্ছে জয়েন করে ফেলছে। তো এক্ষেত্রে খুবই মানসিক সমস্যার মধ্যে থাকতে হয়, যে জব নিয়ে প্রেশারের মধ্যে থাকতে হয়, যে আমরা কি প্রাইভেট সেক্টর গুলোতে জয়েন করে ফেলবো, নাকি বিদেশে পড়তে যাব, নাকি গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করব। স্যার এই ক্ষেত্রে হচ্ছে যে আমার জন্য ওয়াইজ ডিসিশন কি হবে? কারণ হচ্ছে একবার জবে ঢুকে গেলে গভর্নমেন্ট প্রিপারেশন গুলো জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন তেমন সময়টা কিন্তু দেয়া যাবে না, কারণ হচ্ছে হিউজ ওয়ার্কলোড আপনার সাবজেক্ট প্লাস কি? এট দ্য সেম। জি স্যার। সাবজেক্ট কি? জি স্যার। আপনার সাবজেক্ট কি, একাডেমিক সাবজেক্ট কি? স্যার আমার সাবজেক্ট গণযোগাযোগ ও সাংবাদিকতা, আর আমার সিজিপিএ 3.5 এর উপরে। আর আমি কয়েকটা জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটিতে লেকচারার পজিশনের জন্য অ্যাপ্লাই করেছি, কিন্তু এখন ভাবছি জয়েন করব কিনা। আপনি ওই যে একটু আগে যে আপুর বললেন, উনি তো নাকি? জি জি স্যার। আচ্ছা, আপনি তো বলেছিলেন যে আপনার ম্যাথে প্রবলেম, বাকিগুলোতে প্রবলেম তেমন একটা নেই, যেমন জিকে তে আপনার প্রবলেম কম হওয়ার কথা, কারণ আপনি তো নিজেই আপনার নিজের ইন্টারেস্টের জায়গা থেকে তো জিকে অনেক প্রশ্ন সলভ হয়ে যাওয়ার কথা, ঠিক না? আপনার জন্য আপনি বাংলাও পারার কথা, কারণ আপনাদেরকে বাংলা ব্যাকরণও আপনাদের একাডেমিক সাবজেক্টে পড়ানো হয়েছে, হয়েছে না আপু? জি স্যার, আমাদের প্রথম ইয়ারে বাংলা 101 কোর্স থাকে। হ্যাঁ, বাংলা ব্যাকরণ পড়ানো হয়েছে, আপনাদেরকে রাইটিং ডেভেলপমেন্ট শেখানো হয়েছে, বিভিন্ন ধরনের রাইটিং কিভাবে লিখতে হয় সেগুলো শেখানো হয়েছে আপনাদের একাডেমিক পড়ালেখাতে। জি আপনার স্যার। জন্য শুধু আপনি ম্যাথে ভালো করলে আপনি বাংলাদেশ ব্যাংকে রেডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ যেটা অনেকের নাই এখানে এই লাইভে যারা এখন এই মুহূর্তে আছে, মেজরিটি ছেলে মেয়ের যে জায়গায় দুর্বলতা সেটা হচ্ছে রাইটিং পার্টে, সেটা আপনার নাই। এবং এই রাইটিং পার্ট ডেভেলপ করতে সময় বেশি লাগায়। ম্যাথামেটিক্স কোনো বিষয় না, ম্যাথামেটিক্স একটু 6 মাসের প্রিপারেশন নিলে ম্যাথামেটিক্স ওকে। হ্যাঁ, তো এখন আপনার প্রশ্ন হচ্ছে প্রাইভেট ব্যাংক, বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যদি ব্র্যাক বা নর্থ সাউথ জয়েন করবেন, বাকি কোথাও জয়েন করার প্রয়োজন নেই। কারণ ব্র্যাক বা জি নর্থ সাউথে স্যার। জয়েন করে যদি আপনি বাইরে পিএইচডি ডিগ্রি করে আসতে পারেন, তাহলে সেক্ষেত্রে তাদের ওখানে ভালো সম্মানই পাবেন, সম্মানও পাবেন। হ্যাঁ, কিন্তু এছাড়া বাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জয়েন না করে বরঞ্চ আপনার ইংলিশ মিডিয়াম স্কুলে জয়েন করা আরো বেশি ভালো, ফর এক্সাম্পল। হ্যাঁ, জি জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর অবশ্যই কোনো মিডিয়া হাউসে জয়েন করবেন না যদি সরকারি জব বা স্যার আমার একটা প্রশ্ন ছিল বাইরে স্যার। বাইরে পড়ালেখা করার ইচ্ছে থাকে। আর যদি মনে করেন যে না আপনি স্যার আমার বাইরে একটা প্রশ্ন থেকে, ছিল। হ্যাঁ প্রশ্ন নিব, যদি মনে করেন যে বাইরে থেকে পড়ালেখা করবেন তাহলে শুধু আপনি ডিরেক্টলি বাইরে চলে যান, অন্য কোনো কিছু ওকে। চিন্তা না বাদ দেবেন।
জি স্যার, থ্যাংক ইউ স্যার। ভাইয়া প্রশ্নটা করেন, যিনি প্রশ্ন স্যার করতেছেন। আমার অনার্স মাস্টার্সের সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, আমাকে কিছু সাজেশন দেন স্যার। না, আপনি অ্যাজ ইউজুয়াল ইংলিশ আর ম্যাথের জন্য কিছু সাজেশন দেন স্যার। পড়ালেখা করছেন কোথায়? পড়ালেখা কোথায় করেছেন? কোন কলেজে? কবি নজরুল কলেজ, ঢাবি কবি নজরুল অধিভুক্ত। কলেজ। আচ্ছা, কবি নজরুল আপনার সরকারি জন্য কলেজ, ঢাবি অধিভুক্ত সরকারি কলেজ। আপনার জন্য ওই আপুর জি জন্য জি। স্পেশাল প্রায়োরিটি দিয়েছি ম্যাথ, আপনার জন্য প্রায়োরিটি সবগুলোই, কারণ আপনি সবগুলোতে অ্যাভারেজ। আপনি সবগুলোতে অ্যাভারেজ, আপনি সবগুলোকে প্রায়োরিটি দিয়ে পড়বেন। টোটাল ডেইলি 6 ঘন্টা পড়লে 4 ঘন্টা ইংলিশ এবং ম্যাথ পড়বেন, 1 ঘন্টা পত্রিকা পড়বেন, তাহলে হলো 5 ঘন্টা, আর 1 ঘন্টা অন্যান্য সাবজেক্ট পড়বেন। জি স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। আমাদের ছেলেমেয়েরা বেশি জিকে পড়ে, এই জন্য চাকরি পায় না, জিকে কম পড়বেন। স্যার জিকে থ্যাংক মানে ইউ, পত্রিকা। থ্যাংক জি, ইউ, স্যার আমার থ্যাংক একটা ইউ। প্রশ্ন ছিল আমরা মনে হয় আজকে শেষ করা উচিত। হ্যাঁ, বলুন বলুন, একটু শেষ করুন। যে আমি একবার একটি সরকারি কলেজ থেকে মানে অ্যাকাউন্টিং নিয়ে এবার শেষ করতে আর কি, মানে মানে অনার্স শেষ করতে আর কি। আমি ম্যাথ পারি, কিন্তু মানে ইংলিশের মধ্যে একটু বেশি দুর্বলতা আছে, এখন কি করা যায়? পত্রিকা পত্রিকা প্রতিদিন পত্রিকা পড়বেন, অনলাইনে ঢাকা ট্রিবিউন পত্রিকা পড়বেন বা ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, এগুলো পড়বেন বেশি করে। বোকাব যেটা পারবেন না, হ্যাঁ, বোকাবুলারি যেটা পারবেন না, মোবাইলের অ্যাপস থেকে বা মোবাইলে গুগল থেকে বোকাবুলারি দেখে নিবেন, সাথে সাথে সেটা লিখে ফেলবেন। হ্যাঁ, আর গ্রামারের জন্য, ভোকাবুলারির জন্য আমাদের এই যে শিট, এগুলাই আনা। বাট রাইটিং এর জন্য রাইটিং ক্লাসটা করবেন, বাট পাশাপাশি পত্রিকা পড়বেন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার স্যার আমরা এই কোর্সটা শেষ করার পর কি বিভিন্ন সরকারি মন্ত্রণালয়ের যে ইংলিশ আর ম্যাথটা কি আমাদের অনেকটা কাভার হয়ে যাবে? বাংলাদেশের সকল চাকরি আইবি এর অ্যাডমিশন টেস্টে ইংলিশ ও ম্যাথ কভার হবে ইনশাআল্লাহ। জি স্যার। আচ্ছা স্যার, ধন্যবাদ। স্যার এই স্যার কোর্সটা কি 6 মাসের মধ্যে শেষ হবে? 6 মাসে লাগবে, হ্যাঁ। স্যার আমার একটা কনফিউশন যে স্যার এই ব্যাংকিং সেক্টরে মানে ব্যাংকিং সেক্টরে কাজ করা কি ঠিক হবে, মানে চাকরি করা এটা, মানে কারণ এখানে ইন্টারেস্টের বিষয় থাকে তো সেই জন্য আর কি আমি আমি মুক্তি না, কনফিউজ। এটা মুক্তির কাছে প্রশ্ন জিজ্ঞেস করবেন, আমি মুক্তি না। জি স্যার। কোন মুফতির কাছে জিজ্ঞেস করবেন, আমি মুক্তি না। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি, আমার মোটামুটি প্রস্তুতি ইংলিশ আর ম্যাথে ভালো আছে। ম্যাথে আমি গতবারে এক্সামে 12-13 এরকম আনসার করতে পেরেছিলাম, সময় পাই নাই। মানে ওগুলা করতে করতে আর সময় পাই না, কিন্তু মোটামুটি পারা যায়। আরো পারি, এরকম আরো 3-4টা ইয়া করতে স্কিপ করে আসতে হয়েছিল। তাহলে এটা আমার স্কিপ গিয়াটা কিভাবে করা যায় আর স্যার? আগে ক্লাস শেষ করেন, যখন পরীক্ষা আসবে পরীক্ষার আগে, আজকেও একটা ব্যাচে এগুলো নিয়ে কথা বলেছি। পরীক্ষার আগে কিছু টিপস টেকনিক দিব। সবার আগে ম্যাথ করবেন, 15 মিনিটে ম্যাথ শেষ করবেন। ম্যাথে আমাদের টার্গেট নাম্বার হচ্ছে 15 থেকে 17, যারা ভালো স্টুডেন্ট। যারা অ্যাভারেজ স্টুডেন্ট তাদের জন্য ম্যাথের টার্গেট হচ্ছে আমাদের 12 থেকে 15। হ্যাঁ, তো তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে কথা বলবো। এখন অ্যাডভান্স এগুলো নিয়ে চিন্তা না করে পরীক্ষার আগে এগুলো নিয়ে আমরা কথা বলবো। কারণ ম্যাথ প্রথমে উত্তর না করলে পরে ম্যাথ মিলানো যায় না। আপনি যে সকল পরীক্ষা দিয়েছেন এগুলো মেজরিটি ম্যাথ পরে করছেন, ঠিক বলছি কিনা বলেন? জি স্যার। হ্যাঁ, জি পরে স্যার। ম্যাথ হ্যাঁ জি, পরে পরে ম্যাথ করলে ম্যাথ মিলাতে পারবেন না। স্যার মূল কথা আমাদের চেষ্টা করতে হবে, ক্লাস করতে হবে, লেকচার নোট কালেক্ট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সবকিছুর কম্বিনেশনে 6 মাস পরে একটা রেজাল্ট পাবো। 6 মাস পরে একটা রেজাল্ট পাওয়া আস্তে আস্তে শুরু করবেন। এই কোর্স শেষ হওয়ার পরে আপনাকে কোর্স শেষে না করবেন, এই কোর্স রিভিশন করতে হবে না 2-3 বার। জি স্যার। রিভিশন না করলে কিন্তু অনেক কিছু মাথা থাকবে না। যখন জি স্যার। 2-3 বার রিভিশন করে ফেলবেন 6 মাস পরে, তখন দেখবেন যে না, মোটামুটি আপনি এখন সবকিছু ঠিক পাচ্ছেন। স্যার এতে অনেকাংশে ডিপেন্ড করে আমরা প্রিভিয়াসলি বা আমাদের ব্যাকগ্রাউন্ডে কিরকম পড়াশোনা করছে তার উপর অনেকাংশে ডিপেন্ড করবে। আমার বেসিক ভালো থাকলে আরো সময় কম লাগবে। ভাইয়া বেসিক বলতে হয় কি, অনেকে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়ালেখা করছে এরা কি সবাই এসপি হয় নাকি অনেকে সাব ইন্সপেক্টর হয়? স্যার কম্বিনেশনে হয়, সাব ইন্সপেক্টর এসপি দুটো মিলেই হয়। হ্যাঁ, এসপি হয়। আবার যে জি হচ্ছে স্যার। ঢাকা কলেজ থেকে পড়ালেখা করছে এরা কি সবাই সাব ইন্সপেক্টর হয় নাকি এসপি হয়? স্যার দুটো মিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ জি স্যার। নিজের কাছে ভাই, বিশ্ববিদ্যালয় কিছু সম্পূর্ণ দিবে না। নিজের কাছে। জি স্যার। বিশ্ববিদ্যালয় কিছুই দিবে না, মনে রাখেন। স্যার এটাই তো, কোনো প্রতিষ্ঠান কাউকে কোনো কিছু দেয় না, নিজের করে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই।
স্যার কোনো তো রুটিন দেওয়া হইতেছে না যে মানে রুটিন দিয়ে দিবে ক্লাস কাল হবে। পরশুর মধ্যে রুটিন পেয়ে যাবেন গ্রুপে। কাল পরশুর মধ্যে রুটিন পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করলাম। সবাই জি ভালো স্যার। থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। সালাম আলাইকুম। একটা একটা করে সাজা হবে।